রাতের হালকা বাতাসে চুলগুলো উড়ছে লক্ষ্যহীনভাবে। বিরক্ত হয়ে বারবার চুলগুলো কানের পিছনে গুজে দিচ্ছে আদিবা, কিন্তু এই অবাধ্য চুলগুলো আবার এসে পড়ছে মুখের ওপর। আবির মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আদিবা? হঠাৎ নিজের নাম আবিরের মুখে শুনে বিচলিত হয়ে আবিরের দিকে ফেরে আদিবা। বুকের ভেতর ধকধক তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে, তাও আবার যেন মনে হলো বুকের ভেতর আবার ধুকপুক করা শুরু হয়ে গেছে। আপনি কি বিয়েতে রাজি? আদিবা তাচ্ছিল্যের সুরে হেসে বলল, আমার রাজি হওয়া আর না হওয়ায় কি আসে যায়? আপনি কি আমার পরিবার বা আমার সম্পর্কে কিছু জানেন? আবিরের সহজ উত্তর, আমি আপনাকে বিয়ে করব, আপনার পরিবারকে না। আমি আপনার পরিবার সম্পর্কে জেনে কি করব? আমার আম্মুর আপনাকে খুব পছন্দ হয়েছে। পরিবারের প্রত্যেকটা সদস্য চায় আমি আপনাকে বিয়ে করি, সবাই চায়। আর আপনি? এক ছাদের নিচে একই রুমে থাকতে গেলে এমনিতেই ভালোবাসা হয়ে যাবে। কই এতটা বছর এক ছাদের নিচে থেকেও তো কারো ভালোবাসার মানুষ হতে পারলাম না। আমার মনে হয় আপনি চাপে পড়ে বা আপনার আম্মুর কথা রাখার জন্য রাজি হয়েছেন। তেমন কিছু নয়, আমি স্বাধীনভাবে চলতে পছন্দ করি। আমার পরিবারের কেউ আমার ওপর কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে না। আর রইল মায়ের কথা, তাহলে হ্যাঁ, কিছুটা মায়ের কথা রাখার জন্য রাজি হয়েছি। আমার অবশ্য এখন বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, তবে বিয়ে তো একদিন করতেই হবে, সেটা ভেবেই রাজি হয়ে গেলাম। আদিবা আকাশের দিকে তাকিয়ে বলল, আমি আমার জীবনে এমন একটা মানুষ চাই যার কাছে আমার কোনো কিছু লুকাতে হবে না। আমার সুন্দর, আমার অসুন্দর, আমার বৃষ্টি, সবটা নিয়ে, যার সামনে আমি নিঃসংকোচে দাঁড়াতে পারবো। নিজের দুর্বলতাগুলো যাকে অনায়াসে বলে দিতে পারবো, যে কখনো আমার দুর্বলতায় আঘাত করবে না কখনো। সে আমার খারাপ সময় বা খারাপ জেনে সেরে যাবে না কখনো। সে আমার শরীর নয়, মনটাকে ছোঁয়ার চেষ্টা করবে সব সময়। আদিবা আবার বলে উঠল, আমি চাই আগে আপনি আমার সম্পর্কে জানুন, আমার পরিবারে কে কে আছে সব জানুন। আবির, আমি সব জানি, আর নতুন করে কিছু জানার ইচ্ছে নেই। আদিবা এবার চোখ মুখ শক্ত করে বলে উঠল, আমার পরিবার আর আমার সম্পর্কে জেনে আমার উপর দয়া করছেন আপনারা। আমার কারো দয়া দরকার নেই। আমি কালকেই নতুন বাসা খুঁজে নিব। আর আপনি চিন্তা করবেন না, আমি আন্টিকে বুঝিয়ে বলবো। আজ হয়তো আপনার মনে হবে আপনার আম্মু আপনার ভালো চায়, কিন্তু যখন দেখবেন আপনার বন্ধু কিংবা ভাই শ্বশুরবাড়ি যাচ্ছে, তখন আপনারও আফসোস হবে। আজ আমার মতো এতিমকে বিয়ে না করলে আপনিও একটা শ্বশুরবাড়ি পেতেন, আর একটা সুন্দর পরিবার পেতেন। সম্পর্কে আস্তে আস্তে তিক্ততা চলে আসবে। হয়তো তখন আপনার মনে হবে জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন আমাকে বিয়ে করে। আফসোস হবে। আমি চাই না একসময় কারো আফসোসের কারণ হতে। ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে রুদ্র। সারাদিন আজকে অনেক দখল গেছে ওর উপর দিয়ে। গরমে গায়ের সাদা শার্ট শরীরের সাথে লেপ্টে আছে। এখন ঠান্ডা এক গ্লাস পানি হলে মন্দ হয় না। ওর ভাবনার মাঝেই দরজায় ঠকঠক আওয়াজ হলো। দরজা খোলাই আছে। হাতে গ্লাস নিয়ে রুদ্রের দরজার সামনে দাঁড়িয়ে আছে মাহি। প্রচণ্ড ভয় নিয়ে হাত পা গুটিয়ে দাঁড়িয়ে আছে মাহি। দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। মাহি ভেতরে গিয়ে হাতের গ্লাসটা রুদ্রের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ঠান্ডা শরবত নিয়ে এসেছিলাম ভাইয়া। রুদ্র খুশি হয়ে বলল, ধন্যবাদ মাহি, আমার এখন এটার খুব দরকার ছিল। বলেই শরবতের গ্লাসটা মাহির হাত থেকে নিল। রুদ্রের রুম থেকে বেরিয়ে বুকে এক হাত রেখে ঘন ঘন নিঃশ্বাস নিল মাহি। ঠোঁটের কোণে থেকে হাসি যেন সরছেই না। রুদ্র তার বানানো শরবত খেয়েছে, প্রশংসা করেছে, খুশি হয়েছে, এটা ভেবেই শান্তি লাগছে মাহির। সকালে ঘুম থেকে উঠেই একটা ঝাঁকানাকা খুশির খবর পেল নূর। পাশের বাসার রাবেয়া আন্টির ছেলে তামিম মেয়ে নিয়ে পালিয়ে গেছে। তবে ভদ্রমহিলার জন্য একটু খারাপও লাগলো। একটা মাত্র ছেলে। আজ আর রুদ্রের সাথে বেরোয়নি নূর। রুদ্র বেরোনোর আগেই নূর বেরিয়ে পড়েছে। কলেজের সামনে আসতেই ইরিনের সাথে দেখা। দুজন হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের সামনে আসতেই ফায়াজ স্যারের সাথে দেখা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো না স্যার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তারপর নূরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কেন, তোমার কি হয়েছে? আর বলবেন না স্যার, চোখে কম দেখা, কানে কম শোনার রোগ হয়েছে। কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে বারান্দায় তাকিয়ে থাকলে চিনতে পারছি না। ফায়াজ আচমকায় নূরের এই কথা শুনে খুকখু করে কেসে উঠল। তারপর বলল, কি বলো, এটা তো সাংঘাতিক রোগ, তাড়াতাড়ি চোখের ডাক্তার দেখাও। ইস, এই মেয়ে নিশ্চয়ই কালকে আমাকে দেখেছে মাহির বারান্দার দিকে তাকিয়ে থাকতে। ইস, কি লজ্জা। স্যার হয়ে ছাত্রীর বাসার সামনে বোনের বারান্দায় ঢিল ছুটতেই প্রথম দিন ধরা পড়ে গেলাম। জি স্যার, ভাবছি আজকেই যাব। কার এত বড় সাহস আমাদের বাসার বারান্দায় উকিঝুঁকি মারে, ধরতে হবে না? এরিন মিটমিট করে হাসছে। আহারে, বেচারা স্যার ঢিল ছুড়বার আগেই ধরা পড়ে গেল। ফায়াজ মনে মনে ভাবছে, এমন ডেঞ্জারাস শালিকা থাকলে বিয়ের আগে আর শান্তিতে প্রেম করা হবে না। ফায়াজ কথা ঘোরানোর জন্য বলল, তোমাদের পড়াশোনা কেমন চলছে?
জি স্যার, অনেক ভালো। অনেক ভালো? তাহলে 3 বিষয় ফেল করলে কিভাবে? সাথে সাথেই নূরের মুখটা তেতো হয়ে গেল। ব্যাটা খাটাস, ভালো কথা বলতিছি, ভালো কথা বল। পড়াশোনার কথা জিজ্ঞেস করছিস, ভালা কথা, ফেলটা নস্কা। নূরের আর বেশি কিছু বলার ইচ্ছে হলো না। স্যার, ক্লাসের সময় হয়ে গেছে বলে ইরিনকে নিয়ে চলে গেল। ফায়েজ অবাক হয়ে হাত ঘড়ির দিকে তাকালো। ক্লাস শুরু হবার আরও 20 মিনিট বাকি আছে। কলেজ শেষে যে যার মতো নিজেদের রাস্তায় চলে গেল। নূর হাঁটছে, এমন সময় শুভ ভাই এসে দাঁড়ালো সামনে। নূর: আসসালামু আলাইকুম মামা। শুভ এমনিতেই রেগে আছে। নূরের মুখে মামা ডাক শুনে আরও রেগে পকেট থেকে পিস্তল বের করে ধরল নূরের কপালে। ইরিন হাঁটছে বাসার উদ্দেশ্যে, তখনই কালকের মতো পিছন থেকে ডেকে উঠল, এই হরিণ। ইরিন বিরক্ত হলো, খুবই বিরক্ত। এই ছেলে কি কালকের মতো আবার ওর তেলা পোকা ছেড়ে দেবে? দিতেও পারে, উনাকে নিয়ে বিশ্বাস নেই। ইরিন তাড়াতাড়ি পা চালালো যেন নীল ওকে ধরতে না পারে, কিন্তু এর আগেই নীল দৌড়ে ওর সামনে এসে দাঁড়ালো। নীল: এই হরিণ, তোমার সমস্যা কি? এতবার ডাকলাম, একবারও ফিরে তাকালে না। ইরিন: কেন ডেকেছেন? নীল: এভাবে বলছো কেন? দরকার থাকতে পারে না। ইরিন: আমি তো নিষেধ করিনি যে দরকার থাকতে পারে না। এবার বলেন কি দরকার? কেমন আছো? ইরিন: এটা জানার জন্য এভাবে দৌড়ে এসেছেন? আর আমি তো ভেবেছিলাম। বলে থেমে গেল। নীল: তুমি কি ভেবেছিলে? এই হরিণ, তুমি কি আবার আমাকে জড়িয়ে ধরার কথা ভেবে রেখেছো নাকি? এটা কিন্তু ঠিক না। তুমি প্রতিদিন রাস্তায় এত এত মানুষের সামনে আমার ইজ্জত নিয়ে টানাটানি করতে পারো না। ইরিন: আজব তো, আমি কেন আপনাকে জড়িয়ে ধরতে যাব? নীল: কালকে তো ধরেছিলে। ইরিন: কাল তো ভয় পেয়েছিলাম, তাই ধরেছি। নীল: তার মানে তুমি ভয় পেলেই সবাইকে জড়িয়ে ধরো? ইরিন: আজব তো, সবাইকে কেন ধরবো? এসব ফালতু কথা না বলে কি বলবেন বলেন। নীল: তোমার বিয়ে কবে? ইরিন: তা জেনে আপনি কি করবেন? নীল: দাওয়াত খাবো। ইরিন: কেন, আপনাদের বাসায় খাবার নেই? রেগে বলল। নীল দাঁত বের করে হেসে বলল, বাসায় তো খাবার আছে, কিন্তু আমার একটা বিয়ে খেতে খুব ইচ্ছে করছে, আর শুনলাম তোমায় নাকি দেখতে এসছে, তাই আর কি। ইরিনের ইচ্ছে করছে এই বেয়াদব ছেলেটার পিঠে ধুম করে কিল বসাতে। ওকে নাকি দেখতে আসছে, কত বড় মিথ্যে কথা! ওকে দেখতে আসছে আর ও নিজেই জানে না। ইরিন দাঁতে দাঁত চেপে বলল, খুব জলদি আমি বিয়ে করছি। আপনি ডাক্তার হয়ে একটা হসপিটাল খোলেন, আর আমি অন্তঃস্থা হয়ে আপনার হসপিটালে ডেলিভারি করাতে যাব। ডাস্টবিনের মধ্যে বসে আছে শুভ। ডাস্টবিনের যত ময়লা আবর্জনা আছে সব ওর শরীরে লেগে আছে। কেউ তো আর ইচ্ছে করে ডাস্টবিনের মতো এত সুন্দর জায়গায় বসে না। শুভ ভাই যখন নূরের মাথায় পিস্তল ধরে, নূর মনে মনে ভয় পেলেও সেটা শুভ ভাইকে বুঝতে দিল না। শুভ: আরেকবার যদি মামা ডাকটা শুনি, আমি সত্যি একদম মাথা উড়িয়ে দেব। নূর ভয় পাওয়ার মতো মুখ করে বলল, আপনার পিছনে কে এটা? নূরের মুখের দিকে তাকিয়ে আবার পিছনে ফিরল শুভ। সাথে সাথে নূর ওদের পাশেই ডাস্টবিন ছিল, সেই ডাস্টবিনের দিকে শুভকে ধাক্কা দিল। বেচারা তাল সামলাতে না পেরে গিয়ে পড়ল ডাস্টবিনে, সাথে সাথে সারা শরীর ময়লায় মাখামাখি। শুভর এই অবস্থা দেখে নূর অবাক হওয়ার মতো মুখ করে বলল, আহারে মামা, পড়ে গেলেন কিভাবে? ইস, কি একটা অবস্থা, সারা শরীর কাদার ময়লায় মাখামাখি। শুভ থতমধ্যকে তাকিয়ে আছে নিজের শরীরের দিকে, এবার নূরের দিকে তাকালো। ও কি সত্যি নূরকে কিছু করতো নাকি? শুধু একটু ভয় দেখাতে চেয়েছিল, আর এই মেয়ে ডাইরেক্ট ওকে ডাস্টবিনে ফেলে দিল। নূর: আপনাকে দেখতে না একদম গুন্ডা টাইপের লোক মনে হয় না। গুন্ডা থাকবে কালো কচকচে, চুলগুলো বড় বড়, চোখগুলো লাল লাল, দাঁতগুলো হলুদ, বিশাল দেহ, পন্থ থাকবে ভুতুড়ে, যাকে দেখলেই ভয়ে 2-1বার হার্ট অ্যাটাক এমনিতেই হয়ে যাবে। কিন্তু আপনাকে দেখলে তো ভয় পাবে দূরের কথা, ছেলে মানুষও ক্রাশ খাবে। শুভ: সবাই তো ক্রাশ খাবে সেটা আমিও জানি, তা তুমি খেয়েছ? নূর: আমি যার তার উপর ক্রাশ খাই না, বলে বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। পিছন থেকে শুভ চেয়ে আছে নূরের যাওয়ার দিকে। মাহি আর আজিবা ভার্সিটি থেকে বেরিয়ে রিকশার জন্য রাস্তার পাশে দাঁড়ালো। মাহি: ভালো করে আরেকবার ভেবে দেখলে হয় না? আদিবা: ভেবে দেখার কি আছে? আমি কারো দয়া নিয়ে সারাটি জীবন পার করে দিতে চাই না, আর আমি চাই না আমার কারণে জীবনের কোনো একটা মুহূর্তে গিয়ে তোর ভাই আফসোস করুক। মাহি: তুই ভুল ভাবছিস, আবির ভাইয়া তোর ওপর দয়া করছেন না। আর রইল আফসোস, ভাইয়ার টাইম পায় কই বেড়াতে যাওয়ার। ভাইয়ার মনে এক মুখে আরেক বলার স্বভাব নেই। আর আমি বুঝলাম না, তুই তো ভাইয়াকে ভালোবাসিস, তাহলে কেন না করবি বিয়েতে? আদিবা: আমি একদম তোর ওই গাধা ভাইকে ভালোবাসি না, আর আমি বাসা ঠিক করেছি, আজ বিকেলেই চলে যাব। আদিবার কথা শুনে মাহি রেগে গেল। আরেকবার যাওয়ার কথা বললে ধাক্কা দিয়ে একদম গাড়ির নিচে ফেলে দেব। আদিবা কিছু বলবে, তখনই একটা ছেলে এসে হাসি হাসি মুখ করে ওদের সামনে দাঁড়ালো। পিছে আরও 3-4টে ছেলে। ছেলেটা বলে উঠল, আরে তুমি মাহি না? আমাকে চিনতে পেরেছ? আমি মিহান, ওই যে হাসপাতালে দেখা হলো, মনে পড়েছে? মাহি: জি ভাইয়া, কেমন আছেন? ওফ, ভাইয়া ডেকে দিলে তো মুখটাই নষ্ট করে দেয়। মাহি মিহানের মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল।
এই ছেলের কথা বলার ভঙ্গিমা দেখলে যে কেউ যে কোনো পরিস্থিতিতে হাসতে বাধ্য। তা কেমন আছো? ওই দিন পর তো আর তোমাকে খুঁজেই পেলাম না। আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি? আমি সব সময় ভালো থাকি বলেই মাহির পাশে আদিবার দিকে তাকালো। চোখ বড় বড় করে বলে উঠল, আরে তুমি সেই মেয়েটা না? আদিবা চোখ ছোট ছোট করে মিহানের দিকে তাকালো। ছেলেটাকে আগে কখনো দেখেছে বলে আদিবার মনে পড়ল না। মাহি জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে আছে আদিবার দিকে। ও কি মাহিনকে চিনে? আদিবা বলল, বুঝতে পারলাম না ভাইয়া, আপনি কি আমাকে চিনেন? আমার তো আগে কখনো আপনাকে দেখেছি বলে মনে পড়ছে না। মাহি পকেট থেকে মোবাইল বের করে একটা ছবি ওদের সামনে ধরল। ছবির দিকে তাকিয়ে মাহি চোখ বড় বড় করে আদিবার দিকে তাকালো। বেচারি আদিবা পারে না লজ্জায় মাটির সাথে মিশে যায়। এই মেয়েটা তুমি না? আদিবা চোখ মুখ লাল করে বলল, এই ছবি কোথায় পেয়েছেন? তার মানে সত্যি আমি তোমাকে ধরতে পেরেছি। বিয়ে করব না আর দেখো পাবলিক রাস্তায় সবার সামনে ভাইকে কিস করে দিলি। আর কিস করা ছবি সবাই পকেটে নিয়ে ঘুরছে। নূর বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে যাওয়ার সময় মনে হলো রুদ্র ভাইয়ার দরজা খোলা। রুদ্র ভাই তো হসপিটালে, আজ মনে হয় ভুলে দরজা খোলা রেখে চলে গেছে। খুশিতে নূরের চোখ মুখ চকচক করে উঠল। ওই দিন পড়ার সময় রুদ্রের রুমে একটা শোপিস দেখেছিল, অনেক সুন্দর, কিন্তু ধরার সাহস হয়নি। আজ ওইটার কয়েকটা ছবি তুলে সেও এমন একটা শোপিস কিনবে। রুদ্র যেহেতু বাসায় নেই, রুমে ঢুকতে কোনো ভয় নেই। এক দৌড়ে নিজের রুম থেকে মোবাইলটা নিয়ে রুদ্রের রুমে গেল। কেউ যেন না দেখে দরজাটা ভেতর দিয়ে লাগাতে গিয়ে বাঁধল আরেক ঝামেলা। দরজা তো লাগাতে পারছে না। যাক, অবশেষে দরজা লাগাতে পারল। শোপিসটা হাতে নিয়ে কয়েক ছবি তুলে নিল। খুবই সুন্দর এটা। কালকে পুরো মার্কেট এটা খুঁজবে, না পেলে রুদ্রকে বলবে এটা ওকে দিয়ে দিতে, ও টাকা দিয়ে দেবে। শোপিস রাখতে গিয়ে মনে হলো ওয়াশরুমের দরজা কেউ খট করে খুলল। ভয়ে নূরের হাত পা একদম জমে গেছে। সে কোনো কিছু ভয় না পেলেও ভূত খুব ভয় পায়। যদিও ভূত বলতে কিছু আছে বলেও বিশ্বাস করে না, তবুও বান্ধবীদের মুখে ভূত সম্পর্কে অনেক কিছু শুনেছে, টিভিতে অনেকবার ভূত দেখেছে। ওর ভাবনার মাঝেই কেউ বলে উঠল, এই তুমি এই রুমে কি করছো? নূরের হঠাৎ রুদ্রের কণ্ঠ শুনে ভয়ে হাত থেকে পড়ে শোপিসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। নিমিষেই ভূতের ভয় উবে গেল। শোপিসের দিকে তাকিয়ে মনে হলো রুদ্র ওকে ঠিক এই শোপিসটার মতো করে ব্যালকনি থেকে টুপ করে নিচে ফেলে দেবে। ভয়ে গলা শুকিয়ে এলো। ভয়ে ভয়ে পিছনে ফিরে চিৎকার দেওয়ার আগেই নিজের মুখ নিজেই চেপে ধরল। সাথে সাথে অন্যদিকে ফিরে গেল। এই সাদা হনুমান তো হসপিটাল থাকার কথা, এখানে কি করছে? আর ছি, এই সব কি পরে বেরোয়েছে? রুদ্র খালি গায়ে, পরনে সাদা তাওয়ালে, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। নিশ্চয়ই এখন গোসল করে বেরোয়েছে। রুদ্র এতক্ষণ নূরের দিকে চুপচাপ তাকিয়েছিল। তুমি এই রুমে কি করছো? কি হলো, কথা বলছো না কেন? নূর মিনমিন সুরে বলল, ভাইয়া আপনি তো হসপিটাল থাকার কথা, বাসায় কি করছেন? কেন, আমার কি এই সময় বাসায় আসা নিষেধ? নূর কি বলবে বুঝতে পারছে না। ওনার এত সুন্দর শোপিস ভেঙে ফেললো, এখনও এত শান্তভাবে কথা বলছে কিভাবে? ওনার তো রেগে যাওয়ার কথা। ওই দিকে ফিরে চোখ বন্ধ করে আছো কেন? তো কি করব, তোর মতো সাদা হনুমানের দিকে হাঁ করে তাকিয়ে থাকবো নাকি? ছি ভাইয়া, আপনার লজ্জা না থাকতে পারে, আমি তো আর আপনার মতো লজ্জাহীন নই। নূরের কথা শুনে রুদ্র শব্দ করে হেসে উঠল। আচ্ছা তাই নাকি? তোমার এত লজ্জা? তোমার লজ্জা দেখে তো আমারও লজ্জা লাগছে। ইস, এত লজ্জা যে একটা প্রাপ্তবয়স্ক ছেলের রুমে নক না করে ঢুকে পড়েছ, আবার দরজাও ভেতর দিয়ে আটকে রেখে দিয়েছ। আমি কি জানতাম নাকি আপনি রুমে আছেন? প্রতিদিন তো এই সময় হসপিটালে থাকেন, তাই আজও ভেবেছেন হসপিটালে আছেন। তাই সুযোগ বুঝে আমার রুমে চলে এসছো চুরি করতে। একদমই চুরি করতে আসেনি, আমি তো শুধু শোপিস। আর কিছু না বলে চুপ হয়ে গেল। রুদ্র এবার নূরকে বলল, এদিকে আমার দিকে ফিরো। না না না, আপনি আগে কাপড় চেঞ্জ করে আসেন। আমার হাতের মার না খেতে চাইলে এদিকে ফিরো। আর ছোট থাকতে তো একটা হাফ প্যান্ট পরে খালি গায়ে আমার আশেপাশে ঘুরঘুর করতে। নূরের মনে হচ্ছে কান দিয়ে লজ্জায় গরম ধোঁয়া বেরোচ্ছে। নূর রুদ্রের দিকে তাকিয়ে দেখে কালো শার্ট আর প্যান্ট পরে নিয়েছে রুদ্র। কোন সময় চেঞ্জ করলো? রুদ্র নূরের সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল, এই রুমে কেন এসেছো? এসেছো ভালো কথা, দরজা কেন বন্ধ করেছো? আর তুমি সব সময় আমার শোপিসের দিকে কেন নজর দাও? ওই দিনও আমার পছন্দের শোপিসটা তুমি ভেঙে ফেললে, আজকেও আমার পছন্দের শোপিসটা ভেঙে ফেললে। নূর মনের সাহস জুগিয়ে বলে উঠল, ওই দিন তো আমি না, আপনি ভেঙেছেন। জেদ না করে ওইটা আমাকে দিয়ে দিলেই তো ভাঙতো না। আচ্ছা মানলাম ওইটা আমার জন্য ভেঙেছে, তবে আজকেরটা কেন ভাঙলে? নূর আমতামতা করে বলল,
এটা আমার খুব পছন্দ হয়েছে, তাই আপনি বাসায় নেই, দরজাও খোলা। ভাবলাম কয়েকটা ছবি তুলে নিয়ে যাই, মার্কেট থেকে এটার মতো আরেকটা কিনে আনবো। কিন্তু আপনি তো সব শেষ করে দিলেন। আমি শেষ করেছি মানে? আপনি পিছন থেকে আওয়াজ না করলে তো আর আমি ভয় পেতাম না, আর এটাও হাত থেকে পড়ে যেত না। যত যাই বলো, আমি তোমাকে শাস্তি না দিয়ে ছাড়ছি না। নূর ভয়ে এদিক ওদিকে তাকাচ্ছে, যদি দৌড়ে চলে যাওয়ার একটা রাস্তা পায়। এই রুম থেকে বের হতে পারলে রুদ্র আর ওর কিছুই করতে পারবে না। কিন্তু বেরোবার রাস্তা যে ও নিজেই বন্ধ করে এসেছে, কী দরকার ছিল দরজাটা বন্ধ করার? রুদ্র বুঝি এখন ওকে খোলা ব্যালকনি থেকে টুপ করে ফেলে দিবে? ইরিন, ভাইয়া, আপনি এই পিক কোথায় পেয়েছেন? মাহিন হাসতে হাসতে বলল, এখন বাসায় যাও, অন্য কোনো একদিন দেখা হলে বলবো। কাউকে কিছু আর না বলতে দিয়ে মাহিন আর তার বন্ধুরা চলে গেল। মাহি আর ইরিন বাসায় ঢুকে সামনে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল সামনের মানুষগুলোকে দেখে। ইরিনের মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসলো, মামি। আদিবার ভয়ে মাহির হাতটা শক্ত করে চেপে ধরল। মাহি চমকে নিজের হাতের দিকে তাকালো। আদিবার মামি দৌড়ে গিয়ে আদিবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মা, কেমন আছিস? মামার সাথে রাগ করে কেউ বাসা ছেড়ে চলে আসে বুঝি? মামির কথা একবারও মনে পড়ল না? আমি তোকে কোথায় কোথায় না খুঁজেছি। এই কটা দিন ঠিকমতো খাবার খেতে পারিনি, ঘুমাতে পারিনি তোর টেনশনে। এত অভিমান তোর? মাহির রাগে হাতটা মুঠো করে তাকিয়ে আছে। কতটা অভিনয় করতে পারে এই মহিলা! ঠাটিয়ে দুটে থাপ্পড় মারতে পারলে ও শান্তি পেত, কিন্তু উনি গুরুজন, তাই চাইলেই কিছু করতে পারবে না। আদিবার অবাক হয়ে ওর মামির কথাগুলো শুনছে। ওর মামি আবার ফিসফিস করে বলল, চুপচাপ আমার সাথে বাড়ি চল, কোনো তালবাহানা শুনবো না আমি। আদিবাকে ছেড়ে দাঁড়িয়ে বলল, মা চল আমাদের সাথে, তুই বাড়িতে নেই, বাড়িটা কেমন নিশ্চুপ হয়ে গেছে। আদিবা চোখ তুলে আবিরের আম্মুর দিকে তাকালো। উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন। আনিতা বেগম এগিয়ে আসলেন কিছু বলতে। তখনই দরজা থেকে শোনা গেল, আরে এত তাড়া কিসের? এই প্রথম ভাগ্নির শ্বশুরবাড়িতে এসেছেন, খাওয়া দাওয়া করেন, তারপর নামায় যাওয়ার কথা ভাববেন। দেখুন ভাইয়া, আমি আপনাকে এর থেকেও সুন্দর একটা শোপিস কিনে দেব, তাও আমাকে ব্যালকনি থেকে নিচে ফেলবেন না। রুদ্র, আজব তো, আমি কখন বললাম যে তোমাকে ব্যালকনি থেকে নিচে ফেলব? আমি অফিস থেকে এসেছি, খুব ক্লান্ত, একটা কাজ করে দিলে কিচ্ছু করব না। কি কাজ? আমি এখনই পায়েস খেতে ইচ্ছে করছে, আমার জন্যে পায়েস করে নিয়ে আসো, টাইম 10 মিনিট। কি? আমি পারবো না, আর মাত্র 10 মিনিটে? কিভাবে? আর আমি তো পায়েস রান্নাও করতে পারি না। দেখো, তুমি আমার এত সুন্দর গিফটের শোপিসটা ভেঙে ফেলেছো, আবার আমার না বলে আমার রুমে এসেছো। এখন যদি আমার কথা না শোনো তাহলে ভাইয়া, আমি তো মজা করেছিলাম, এখনই যাচ্ছি, দরজাটা খুলে দেন। সবাই দরজার দিকে তাকিয়ে দেখল। আবির দাঁড়িয়ে আছে। আবিরকে দেখে আবিরের আম্মু মুচকি হাসলেন। উনি যখন শুনলেন বাসায় আসা পুরুষ আর মহিলাটি আদিবাকে নিতে এসেছে, সাথে সাথে আবিরকে ফোন করে সব বললেন। আবির বলল ও আসছে। আদিবার মামি বলল, না আজ আর বসা যাবে না, আজ খুব জরুরি একটা কাজ আছে, অন্য কোনো দিন আসলে না হয় বসবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মেয়েকে দেখে রাখার জন্যে। চল আদিবা। বনে আদিবার হাতটা শক্ত করে ধরলেন। আদিবার মন চাইছে ওর মামিকে কয়েকটা কড়া কথা শোনাতে, কিন্তু সে চায় না মানুষের সামনে ওর মামি অপমানিত হোক। আবির আদিবার সামনে এসে আস্তে করে ওর মামির হাতটা ছাড়িয়ে নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। আদিবার মামি কটমট করে আদিবার দিকে তাকালো, তারপর আবার নিজেকে নিজেই বোঝালো, এখানে রেগে গেলে চলবে না, শান্ত থেকে আদিবাকে নিয়ে যেতে হবে। বাড়িতে নিয়ে এমন হাল করবে আর কোনোদিন বাসা থেকে বেরোবার কথাও মুখ দিয়ে বলবে না, শুধু একবার বাসায় নিয়ে যেতে পারলেই হলো। সালেহা বেগম এসে বললেন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন, বসুন। আর ছোট, জাগিয়ে ওনাদের জন্য খাবার রেডি কর। না, আমরা এখানে খেতে আসিনি, ঘরের মেয়ে ঘরে ফিরিয়ে নিতে এসেছি, চল আদিবা, বলে গম্ভীর কণ্ঠে বলে উঠল আদিবার মামা। আবিরের আম্মু বলল, কিন্তু সে তো এখন আর আপনাদের ঘরের মেয়ে নেই, আদিবা এখন আমাদের বাড়ির বউ। আদিবা চমকে উঠল, বউ? আদিবার মামি এতক্ষণ চুপ থাকলেও এবার রেগে বলে উঠল, ফাজলামো করছেন আমাদের সাথে? আমাদের মেয়ে আমরা ফিরিয়ে নিতে এসেছি, আপনাদের এত সমস্যা কিসের? শায়লা বেগম বললেন, আপনি হয়তো ভালো করে শোনেননি, মেজো কি বলেছে, আদিবা এই বাড়ির বউ, ওকে আপনারা চাইলেই নিয়ে যেতে পারেন না। বউ মানে? আমাদের কি আপনাদের বোকা মনে হয়? যা বলবেন বিশ্বাস করে নেব? তা জামাই কই? আবিরের দিকে ইশারা করে আবিরের আম্মু বললেন, আমার ছেলে আবির, ইন্সপেক্টর আবির চৌধুরী। আবির গিয়ে আদিবার মামাকে জড়িয়ে ধরলেন, কানের কাছে গিয়ে ফিসকিস করে বলল, যদি নিজের ভালো চান বেশি কথা না বলে চলে যান, আর যদি বেশি বাড়াবাড়ি করেন আমি কিন্তু অতীত নাড়া দিতে দুবার ভাবব না। ভয়ে আদিবার মামার কপালে বিন্দু বিন্দু হাম ঝরছে। আদিবার মামি কিছু বলতে যাবে এমন সময় ওনার স্বামী ওনাকে বললেন, শুনছই তো বিয়ে হয়ে গেছে, ঝামেলা করে লাভ কি? ছেলে ভালো, আর কি চাই? আমার একটা দরকারি কাজ আছে, অন্য একদিন এসে আবার দেখে যাব, বলে ওনার হাত ধরে বেরিয়ে গেলেন। ওনার এই হঠাৎই আচরণে আদিবা অবাক হয়ে গেলেন। ও ওর মামাকে খুব ভালো করেছে, ওকে না নিয়ে যাওয়ার মতো লোক নয় ওর মামা। তাহলে আজ হঠাৎ কি হলো? ওনাদের যাওয়ার দিকে তাকিয়ে আবির একটা শয়তানি হাসি দিল। আদিবার মামা গেট থেকে বের হচ্ছে আর মনে মনে ভাবছে,
ঠিক 10 বছর আগে যেটা করেছিল এখন আবার সেটা করবে। রাস্তায় কাঁটা রাখতে নেই, সরিয়ে ফেলতে হয়। আবির আদিবার দিকে তাকিয়ে রেগে গেল। ওই দিন রাতে তো পটাপটকে অনেক কিছু বলে দিল, আর আজকে মামা মামিকে দেখে কিছু বলল না। অন্ততপক্ষে একটা থাপ্পড় তো মারতে পারত। মামির গালে আবির, আম্মু রাতে আব্বু আসলে সবাইকে বলে দিও আমি কালকেই বিয়ে করতে চাই। বেশি কোনো মানুষ হবে না, পারিবারিকভাবেই এখন বিয়ে করে রাখবো, পরে তোমার মন চাইলে অনুষ্ঠান করা হবে। আদিবা অবাক হয়ে তাকিয়ে আছে। ওর কথার কোনো দাম নেই। ও তো বলল বিয়ে করবে না, তাও এই লোক বিয়ের কথা বলে দিল, তাও কালকেই। পায়েস প্রায় রান্না হয়ে গেছে, সামনে মোবাইল, ইউটিউব থেকে দেখে দেখে রান্না করছে। আবির নিজের রুমে যাওয়ার সময় রান্নাঘরের দিকে তাকিয়ে দেখল নূর কি যেন করছে। কৌতূহলের বশে রান্নাঘরে গেল, গিয়ে দেখে নূর খুব মনোযোগ দিয়ে রান্না করছে। সামনে মোবাইল, ইউটিউবে ভিডিও চলছে কিভাবে পায়েস রান্না করবে। কি করতেছো পেতনি? নূরের আর বুঝতে বাকি নেই রান্নাঘরের দরজায় কে। আজকে আর নূর রেগে গেল না, খুশি হয়ে বলল, দেখো ভাইয়া আমি পায়েস রান্না করছি। আবির অবাক হয়ে বলল, বাব্বা তুই পায়েস রান্না করছিস, সবার আগে আমাকে দিবি কিন্তু। নূর খুশি হয়ে বলল, এই নাও ভাইয়া। আবির নূরের হাত থেকে মুচকি একটা হাসি দিয়ে বাটিটা নিল। 1 চামচ মুখে দিয়ে চোখ মুখ খিচে নূরের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে ভাইয়া, ভালো হয়নি? আবির বলল, তোকে কে বলেছে পায়েস বানাতে? নূর বলল, রুদ্র ভাইয়া। আবির এবার একটা মিষ্টি হাসি দিয়ে বলল, বাহ খুব মজা হয়েছে নূর, আজ তো রুদ্র তোর হাত শুদ্ধ খেয়ে ফেলতে চাইবে। এত মজা করে কিভাবে রান্না করলি বইন? নূর বলল, ধন্যবাদ ভাইয়া বলে খুশিতে রুদ্রের জন্য নিয়ে ওপরে গেল। নূর, রুদ্র ভাইয়া আসবো? রুদ্র, হ্যাঁ আসো। নূর, এই নেন ভাইয়া। রুদ্র ঘড়ির দিকে তাকিয়ে বলল, একদম ঠিক টাইম এসেছো বলে 1 চামচ মুখে দিয়ে নূরের দিকে তাকিয়ে বলল, এটা কি তুমি বানিয়েছ? নূর, জি ভাইয়া। কেমন হয়েছে? রুদ্র, ভালো, খুব ভালো হয়েছে। কে দেখিয়ে দিয়েছে? নূর, ইউটিউব থেকে দেখে দেখে রান্না করছি ভাইয়া। রুদ্র আর কিছু না বলে চুপচাপ খেয়ে বাটিটা নূরের হাতে ধরিয়ে দিয়ে বলল, কালকেই যেন আমি আরেকটা সুন্দর শোপিস আমার রুমে দেখি। মাহি রুহির রুমের সামনে দিয়ে যাওয়ার সময় রুমে উকি দিয়ে দেখল রুহি খুব সুন্দর করে সাজগোজ করছে, হয়তো এখন বাইরে যাবে। মাহির মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। নিজের কাজ শেষ করে শান্তির একটা হাসি দিয়ে নিজের রুমে চলে গেল। ঘর থেকে বের হতে গিয়ে আচমকাই সাবান পানিতে পিছলে পড়ল। রুহির মনে হলো এই বুঝি ওর কোমর একবারে গেল। 3 বার একই জায়গায় ব্যথা পেল। রুহি ব্যথায় ছটফট করতে লাগল। সে বুঝতে পারছে না একটু আগেও তো দরজায় পানি ছিল না, এখন কে সাবান পানি রাখল। উঠতে চেষ্টা করেও পারছে না। তখনই মনে হলো এটা নূরের কাজ নয় তো। ও আর আদি ঘুরতে যাবে, তাই নূর আবার ওর সাথে এমন করল। রাগে চোখ মুখ লাল হয়ে উঠল, ছাড়বে না ও নূরকে। সন্ধ্যা থেকে বসে বসে পড়েই যাচ্ছে নূর। আজ ভয়েও রুদ্রের রুমের সামনে যায়নি। বেচারা পায়েস খেতে চেয়েছে, নূর ওকে স্পেশাল পায়েস খাইয়েছে। চিনির জায়গায় লবণ দিয়ে পায়েস বানিয়েছে। সে বুঝে পাচ্ছে না রুদ্র এই পায়েস কিভাবে খেলো, যেখানে ও মুখেও নিতে পারেনি। নিশ্চয়ই সাদা হনুমানের মাথায় সমস্যা আছে। না না, মাথায় না, মুখে সমস্যা আছে, না হলে এত লবণ দেওয়া পায়েস কিভাবে খেলো। আর আবির ভাইও ওকে একবার বলল না। মন খারাপ করে আবার পড়ায় মন দিল, কিন্তু না, পড়তে আর ভালো লাগছে না। বাসার সবাই আদিবা আপুর বিয়ে নিয়ে আলোচনা করছে, এদিকে ও নিজে রুমে বসে পড়ছে। বাহিরে যাওয়ার সাহস হচ্ছে না, যদি রুদ্রভাই সামনে পড়ে সেই ভয়ে। এরই মধ্যে মাহি আসলো নূরের রুমে। মাহি, সবাই ছাদে, তুই রুমে বসে বসে পড়তিছস, এত পড়লে শহীদ হয়ে যাবি। নূর, আপু একটু এইটা বুঝিয়ে দাও না। মাহি অনেক সুন্দর করে নূরকে বোঝালো, তারপর বলল, এটা লিখে দেখা। নূর অঙ্কটা করে মাহিকে দিল। মাহি অবাক হয়ে খাতার দিকে একবার আর একবার নূরের দিকে তাকিয়ে ঠাস ঠাস খাতা দিয়ে ওর মাথায় তবলা বাজিয়ে রেগে রুম থেকে বেরিয়ে গেল। আদিবা এশার নামাজ পড়ে মোনাজাকে আল্লাহর কাছে বলছে, আল্লাহ, মানুষটা একদম আমার অভ্যাসে পরিণত হচ্ছে দিন দিন। আমি একদম ডুবে যাচ্ছি তার মায়ায়। যতই মুখ দিয়ে বলি আপনাকে বিয়ে করব না, কিন্তু যখন প্রথম শুনেছিলাম আমার প্রিয় মানুষটির সাথেই আমার বিয়ের কথা চলছে, কি যে খুশি হয়েছিলাম। যখন মনে হলো ওরা আমাকে দয়া করছে, আমার পরিবার নেই এই নিয়ে কখনো আবির আফসোস করবে, তখনই সিদ্ধান্ত নিই আমি ওর আফসোসের কারণ হব না। আর আমি আমার মামাকেও খুব ভালো করে চিনি, উনি নিজের স্বার্থের জন্য সব কিছুই করতে পারে। আল্লাহ, আমার আর আবিরের মাঝে যেন কেউ না আসতে পারে। তুমি তো জানো আমি ঠিক কতটা ওনাকে ভালোবাসি। আদিবা কথাগুলো বলছে আর চোখ থেকে টপর টপর করে পানি পড়ছে। মাহি, আদিবা ছাদে বসে আছে। মাহি বলে উঠল, আজকের রাতের আকাশটা খুব সুন্দর, তাই না? আদিবা, তার চেয়ে বেশি আমার এই জান্সটার মন সুন্দর। আচ্ছা মাহি, একটা কথা বলি। মাহি, একটা কেন, 10টা বল। মাহির কাছে বসে আদিবা বলছে, তুই কি রুদ্র ভাইয়াকে ভালোবাসিস?
কিরে, এভাবে মনমরা হয়ে বসে আছিস কেন? নূর ইরিনের দিকে তাকিয়ে তারপর আবার ওর থেকে চোখ সরিয়ে ভাবলেশহীনভাবে আগের মতোই চুল করে বসে আছে। ইরিন, কি হয়েছে বলবি তো? এভাবে চুপ করে আছিস কেন? নূর, কিছু হয়নি। ইরিন, তাহলে মুখের এক্সপ্রেশন ঠিক কর। আশেপাশের সবাই কেমন করে তাকিয়ে আছে, তোকে দেখে মনে হচ্ছে জামাই মরছে। নূর, চুপ থাক বেয়াদব মাইয়া, আমার জামাই মরবো কা? আজকে আবির ভাইয়ার বিয়ে, তাহলে তো অনেক খুশির খবর, কিন্তু তুই এমন প্যাঁচার মতো মুখ করে আছোস কা? হরিণের বাচ্চা, তুই বোঝোস না কেরে মুখ এমন করে আছি? আজকে ভাইয়ার বিয়ে আর আমি কলেজে ক্যান্টিনে বসে আছি। রেগে বলে উঠল ইরিন। এই, একদম হরিণ বলবি না বলে দিলাম। কাটা চামচ দিয়ে মুখ সেলাই করে কিভাবে হরিণ? রেগে দাঁড়িয়ে গেল ইরিন। ব্যাটা কানা। নীল সবসময় চশমা পরে তাই ওকে কানা ডাকে। তোরে যদি এখন এই দুতলা থেকে টুস করে নিচে ফেলে দিতে পারতাম। নীল ইরিনের দিকে তাকিয়ে আছে। ইরিন নীল তাকানো দেখে গটগট করে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। নীল, এভাবে মুখ ফুলিয়ে না রেখে চল। নূর, তুই যা, আমি যাব না। নীল অবাক হয়ে বলল, কেন, সারা জীবন কি এখানেই থাকবি নাকি? নূর, নীলের বাচ্চা, তোকে কখন বললাম যে সারা জীবন এখানে থাকবো? এক লাইন বেশি কেন বুঝিস? নীল, বোন, আমি তো এখনো বিয়েটাই করিনি, তুই বাচ্চা পেলি কই? আর তুই বাসায় না গেলে আমি চলে যাই। বাসায় কিন্তু তোর জন্য একটা বড় একটা সারপ্রাইজ আছে। এখন তুই না গেলে আর জোর করে নিয়ে যেতে পারবো না। সারপ্রাইজের কথা শুনে লাফিয়ে বলে উঠল নূর। আরে আমি তো এমনি বলছি, চল তাড়াতাড়ি বাসায় যাই। ওই সাদা হনুমানের ওপর রাগ করে আর যাই হোক সারপ্রাইজ মিস করতে পারবো না। আর ওই ব্যাটার কি, আমার যা ইচ্ছে আমি তাই করব। নূর রেগে বলে উঠল, এটা কি বাইক চালাচ্ছিস নাকি ঠেলা গাড়ি? নীল, কি এত বড় অপমানস, এটা মেনে নেওয়া যায় না। নূর, তুই এভাবে বলতে পারিস না, আমি যথেষ্ট স্পিডে চালাচ্ছি, এর বেশি স্পিডে চালানো যাবে না। নূর, ওই তুই বাইক ব্রেক কর। নীল বাইক ব্রেক করতেই নূর বলল, এবার নাম। নীল নূরের কথা মতো নামল। নূর গিয়ে বাইকে বসে নীলকে পিছনে বসতে বলল। বেচারা নীল ভয়ে একদম জমে গেছে। নীল, বোন প্লিজ নাম, পাগলামি করিস না, আমার এত তাড়াতাড়ি মরার শখ নাই, এখনো বিয়ে বাচ্চা কোনোটাই হয়নি। নূর বিরক্ত হয়ে বলল, তুই বসবি নাকি তোকে এখানে রেখে চলে যাব? দুঃখিত, তুই কি চাস বিয়ের আগেই আমার বউ বিধবা হোক? কাঁদো কাঁদো মুখ করে বলল, ঠিক আছে তুই থাক, আমি গেলাম। আরে না, বসতেছি তো, সাবধানে বস। আর সাবধান করে কি হইব, আগে বলতি হরিণকে আরেকটু জ্বালায় আসতাম। ইস, আমি মরে গেলে ওই হরিণকে জ্বালাবে কে? ড্রামা শেষ বলে বাইক স্টার্ট দিল। আস্তে আস্তে নূর, বাইকে স্পিড স্লো কর। চুপ থাক, মেয়েদের মতো করবি না, এনজয় কর। বেঁচে থাকলে জীবনে অনেক এনজয় করতে পারমু, স্পিড কমাবো। তুই চুপ করবি নাকি আরও স্পিড বাড়িয়ে দেব? নীল বুকে এক হাত দিয়ে আরেক হাত মুখে দিয়ে রেখেছে, মনে মনে আল্লাহরে ডাকতেছে যদি বেঁচে ফেরে আর কোনোদিন এই ডেঞ্জারাস মাইয়াকে কোনোদিন বাইকে ওঠাবে না। বাইক গিয়ে থামলো বাসার সামনে। নূর নেমে নীলের দিকে ভালো করে তাকালো, এখনও চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে আছে। নূর শব্দ করে হেসে দিল নীলের অবস্থা দেখে। নীল চোখ খুলে দেখল না, ও এখনও বেঁচে আছে। তারপর রেগে নূরের দিকে তাকালো, বেয়াদব মেয়ে, আর কোনোদিন আমার বাইকের দিকে চোখ তুলেও তাকাবি না। আরেকটু হলে বইয়ের মুখ দেখার আগেই উপরে চলে যেতাম। বেচারা তোর জামাইটার জন্য খুব মায়া হচ্ছে, জীবনে কত ভালো ভদ্র মেয়ে পেত, কিন্তু তার কপালে পড়বে একটা ডাইনি পিশাচিনি। আমার জামাই নিয়ে তুই ভাবতে হবে না, নিজের চরকায় তেল দে। তোর ভাইকে তো আর বিয়ে করছি না, আমার ভাই আসলো কই থেকে? আর ভাই থাকলেও তোর মতো ডাইনির হাতে তুলে দিতাম না। একদম ডাইনি বললে ঘাড় মটকে দেবো। আর একটু হলে তো জানটাই নিয়ে নিতি। এখনও আফসোস হচ্ছে কেন নেইনি। নীল নূরের দিকে তাকিয়ে রেগে বাসার ভেতরে চলে গেল। আদিবাকে খুব সুন্দর করে শাড়ি, চুড়ি আর আবিরের আম্মুর সব গহনা দিয়ে সাজিয়ে রেডি করালো মাহি, মিম, শুভ্রতা ভাবি আর রিয়া। রিয়া হলো ওর মেঝো আম্মুর বোনের ছোট মেয়ে। আবিরের বিয়ে, তাই ওরা সবাই এসেছে। নূর মুখ ভার করে রুমে ঢুকলো, ওকে ছাড়াই সবাই রেডি হয়ে গেল। মন খারাপ করে গিয়ে নূর ঠাস করে রিয়ার মাথায় তবলা বাজিয়ে ওর পাশে বসে পড়ল। রেগে বলে উঠল, নুরির বাচ্চা, আস্তে নাস্তে তো শুরু। নূর ভালো করে রিয়ার দিকে তাকালো। শাড়ি পরেছে, লম্বায় 5'3", ফর্সা শরীরের নীল শাড়ি খুব সুন্দর মানিয়েছে। তারপর সবার দিকে তাকিয়ে হাঁ হয়ে গেল। সবাই নীল শাড়ি পরেছে, কিন্তু এই শাড়ি আনলো কোন সময়? ওকে ছাড়া মার্কেটও করে চলে আসছে। মুখ ফুলিয়ে সবার দিকে তাকিয়ে আছে। সব হয়েছে ওই বেয়াদব সাদা হনুমানের জন্য। শুভ্রতা নূরের সামনে এসে বলল, কি হয়েছে ছোট ননদি, মন খারাপ কেন? নূর অভিমানে মুখ ফিরিয়ে নিল। শুভ্রতা নূরের হাত ধরে রুম থেকে বেরিয়ে নূরের রুমে আসলো। নূরকে খাটে বসিয়ে আবার রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর হাতে একটা নীল শাড়ি নিয়ে আসলো। পিছু পিছু মাহিও আসলো মেকআপের সব জিনিস নিয়ে। তারপর সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিল। বাহ নূর,
তোকে তো একদম ছোট মনে হয় না, খুব সুন্দর লাগছে, চল কয়েকটা সেলফি তুলি, ফেসবুকে পোস্ট করমু। তখনই হইচই করে সবাই এসে নূরের রুমে ঢুকলো। নূর রে, আমার যদি ভাই থাকতো তোরে ঠিক ভাবি বানিয়ে নিতাম, কত সুন্দর লাগতাছে, তোর থেকে একটু হাইট আমাকে দিয়ে দে না। রিয়ার কথা শুনে সবাই শব্দ করে হেসে উঠল। নূর নিজের রুমে বসে আছে, সবাই আদিবার কাছে চলে গেছে। নূরও যাবে এমন সময় দরজায় ঠকঠক আওয়াজ শুনে তাকালো। দরজা খোলাই আছে। রুদ্র দরজার সামনে এসে দাঁড়ালো। ভেতরে আসবো? জি ভাই আসেন। এই বেটার আবার আমার রুমে কি কাজ? নাকি কালকে পায়েসে চিনির বদলে লবণ দিয়ে পায়েস খাইয়েছিলাম তাই এসেছে? রুদ্র সকালের ব্যবহারের জন্য সরি বলতে এসেছিল, কিন্তু নূরের দিকে তাকিয়ে মেজাজ গেল খারাপ হয়ে। শাড়ি পরেছে কিন্তু আঁচল সরে গেছে। রুদ্র রেগে বলে উঠল, শাড়ি পরতে কে বলেছে? হঠাৎ রুদ্রের এভাবে রেগে যাওয়ায় নূর বোকা বনে গেল। ও তো রেগে যাওয়ার মতো কিছু করেনি। কেন? বাসার সব মেয়েরাই তো শাড়ি পরেছে। সবাই শাড়ি সামলাতে পড়ে তাই পড়েছে, তাড়াতাড়ি শাড়ি পাল্টে অন্য ড্রেস পরো। নূরের মন চাচ্ছে রুদ্রের মাথা ফাটিয়ে দিতে। কেন রে, তোর সমস্যা কি? আমি শাড়ি পরলে খুলবো না আমি, তুই কি করবি? এখন কি কাপড় পরতে গেলেও তোকে জিজ্ঞেস করে পড়তে হবো? কিন্তু না, এই একটা কথা ওর মুখ দিয়ে বেরোলো না। মনের কথাগুলো মনেই রেখে বলে উঠল, কেন ভাইয়া, শাড়িতে সমস্যা কি? রুদ্র রেগে দাঁতে দাঁত চেপে বলল, শাড়ির আঁচল ঠিক করো, আর একবার যদি চেঞ্জ করবো না শুনি এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। ইস, কি লজ্জা, কি লজ্জা! লজ্জায় কাচুমাচু হয় নিচের দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে ভাইয়া, আমি চেঞ্জ করে নিব। বিয়ে পড়ানো অনেক আগেই শেষ। সবচেয়ে মজার ব্যাপার হলো আবির ভাইয়ার বিয়েতে ফায়াজ স্যারও এসেছেন। ভাইয়া কল দিয়ে এনেছে। আসার পর থেকেই নূর চোখে চোখে রাখছে। স্যার হয়তো সেটা বুঝে গেছেন, তাই নূরকে পাহারা দিয়ে দুইবার মাহির কাছে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু বেচারার কপাল ভালো না। দুইবার নূর গিয়ে মাহির পাশে দাঁড়িয়ে গেল। সেই বিকেলে এসেছে, এখন রাত 9টা বাজে। এখনও মাহির সাথে কথা বলতে পারেনি, তবে কথা বলার কম চেষ্টা করেনি। হয়তো মনে মনে নূরকে শখানেক বকা দেওয়াও শেষ ফায়াজের। নূর ফায়াজের অবস্থা দেখে মনে মনে খুবই আনন্দ পাচ্ছে। আহা, প্রিয় মানুষের আশেপাশে থেকে তার সাথে কথা না বলতে পারা, এটা যে এক অসহ্য যন্ত্রণা। সবাই খাওয়া দাওয়া শেষ করে ছাদে আড্ডা দিচ্ছে। কি আজব বিয়ে! বিয়ের দিন বউ থাকবে লম্বা এক ঘোমটা দিয়ে খাটের মাঝখানে, স্বামী ঘরে প্রবেশ করলে ভয়ে কেঁপে উঠবে, ধুপপুক করা শুরু হবে, অজানা ভয়ে শিউরে উঠবে। কিন্তু এখানে তো বউ আর জামাই সব ছাদে। অবশ্য ওদের কি দোষ? ওদেরকে জোর করে ছাদে এনে বসিয়ে রেখেছে। আবির আর আদিবা পাশাপাশি বসে আছে। আকাশের দিকে তাকিয়ে আছে আবির, আর ওর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আদিবা। ফায়াজ বারবার চেষ্টা করছে মাহির সাথে একটু কথা বলতে, কিন্তু মাহির নজর রুদ্রের মাঝে আবদ্ধ। রুহি খুব রেগে আছে নূরের ওপর। আজ ওর কারণে সে শাড়ি পরে একটুও মজা করতে পারেনি। কোমরের জন্য ভালো করে হাঁটতেও পারছে না, খুব বেশি ব্যথা পেয়েছে কালকে। আদি বিরক্ত হয়ে অন্যদিকে ফিরে একটা সিগারেট ধরালো। এখন এই সিগারেটের ধোঁয়া তার নিত্যদিনের সঙ্গী। আবির বলে উঠল, নূর, একটা গান হয়ে যাক। নীল এনে নূরের হাতে গিটার দিয়ে বলল, শুরু করে নাফা। নীলের কথা শুনে নূরে হেসে গিটার নিল। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না, চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসাবাসি আর হবে না, শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না, হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানো না, আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। গান গাওয়ার মাঝেই সবার দিকে তাকালো। আদিবা মুগ্ধ হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। ফায়াজ চোখ আবদ্ধ মাহির দিকে। মাহি আর চোখে বারবার রুদ্রের দিকে তাকাচ্ছে। রুহি মুখ ফুলিয়ে বসে আছে। আদি সিগারেট খাচ্ছে আর ধোঁয়া আকাশের দিকে ছাড়ছে। নীল মোবাইল রেখে নূরের দিকে তাকালো। নূর মুচকি হেসে আবার গাওয়া শুরু করলো। ভুলভাল ভালোবাসি, কান্নায় কাছে আসি, ঘৃণা হয়ে চলে যাই থাকি না, কথা বলি একা একা, সেধে এসে খেয়ে ছ্যাঁকা, কেন গাল দাও আবার বুঝি না। কে আপনি? বারবার ফোন দিচ্ছেন কেন? সমস্যা কি? নীল কোনো কথা না বলে চোখ বন্ধ করে ফোনটা কানে চেপে ধরে আছে। ফাইজলামি করেন এত রাতে ফোন দিয়ে? কথা যখন বলবেন না তাহলে ফোন দেন কেন বারবার? আর একবার ফোন দিলে মোবাইলের ভিতর দিয়ে গিয়ে মেরে ভর্তা বানিয়ে আসবো। আজাইরা পাবলিক। এবারের কথাটা শুনে মুচকি হাসল নীল। তারপর খট করে ফোনটা কেটে দিয়ে মোবাইলের দিকে তাকালো। জল জল করে বেসে উঠেছে হরিণ নামটি। মেয়েটার বোকা বোকা কথাগুলো মনে করে আবারও হেসে উঠল নীল। তারপর সবার দিকে তাকালো। আদিবার আবিরকে অনেক আগেই রুমে পাঠিয়ে দিয়েছে। সৎ হলেও তো বাসর তো আর ছাদে সবার সামনে সারতে পারবে না। রাত 2টায় ওদের রুমে পাঠিয়েছে। নূর কথা বলতে বলতে রেলিংয়ে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে গেছে। নীল গেল নূরকে ডাকতে, কিন্তু তার আগেই আদি এসে বলল, নীল, ওকে ডাকতে হবে না,
ঘুমিয়ে পড়েছে, আমি নিয়ে রুমে দিয়ে আসব। আদির কথা শুনে মাহির চোখ মুখ আস্তে আস্তে লাল হয়ে আসছে। কত বড় সাহস! আবারও ওর ছোট্ট বোনটার কাছে আসার কথা কোন মুখে বলছে এই ভাই নামের নরপিশাচ? আদি নূরের হাত ধরবে, মাহি কিছু বলার আগেই রুদ্র বলে উঠল, আদি, তোর বউ ডাকছে নিচে, তুই তোর বউয়ের কাছে যা, আমি নূরকে দিয়ে আসছি। বলেই নূরকে কোলে নিয়ে নিল। আদি শান্ত চোখে ওদের দিকে তাকিয়ে আছে। নূর রুদ্রের শার্ট খামচে ধরেছে। আদি চোখ সরিয়ে নিল। চোখ খুব জ্বালা করছে। আচ্ছা, শুধু কি চোখ জ্বালা করছে? ওহো, বুকটাও জ্বালা করছে। রুদ্র নূরকে নিয়ে নিচে চলে যেতেই আদি আর নীল নেমে গেল। মাহি চলে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই ফায়াজ এসে দাঁড়ালো মাহির সামনে। সামনে কয়েকটা ফুল গাছ আছে, ফুলও ফুটে আছে, সবগুলোই গোলাপ। নূরের গোলাপ খুব পছন্দ, তাই এই গাছগুলো ও নিজে যত্ন করে করে। কাল থেকে এতগুলো কল দিলাম, একটাও কল ধরলে না কেন? মাহি ফুল গাছ থেকে চোখ সরিয়ে বিরক্তকর দৃষ্টিতে ফায়াজের দিকে তাকালো। এই লোক কাল থেকে আজ পর্যন্ত না হলেও 100+ কল দিয়েছে। বিরক্ত হয়ে ফোনটাই বন্ধ করে রেখেছে মাহি। বারবার কল কেন দিয়েছেন? আমার জানা মতে আপনার সাথে তো তেমন কোনো সম্পর্ক নেই যে বারবার কল দিতে হবে। ও আচ্ছা, সম্পর্ক নেই তাই কল ধরবে না। এত কল দিলাম, মানবতার খাতিরেও তো একবার ধরতে পারতে। আর সম্পর্কের কথাই যখন বলছো, তুমি চাইলে সম্পর্ক হতে পারে। অনেক রাত হয়েছে, ঘুমানো দরকার, সকালে আবার ভার্সিটিতে যেতে হবে। রুদ্র বলছিল তোমার নাকি একটা টিউটর দরকার। দরকার তো ছিল। তুমি চাইলে আমি তোমাকে পড়াতে পারি। মাহির মুখটা চুপসে গেল। সে তো চেয়েছে রুদ্র ওকে পড়াক, কিন্তু রুদ্র ওর জন্য অন্যজন দেখে ফেলল। আর এই বেটা তো পড়াবে, ধুর, আমার মুখের দিকে হাঁ করেই তাকিয়ে থাকবে। মনে মনে কতগুলো বলে মাহি ভাবছে কি উত্তর দেওয়া যায়। না বললে ওকে অপমান করা হবে, তাই বাধ্য হয়ে বলল, আচ্ছা, শুধু একবার পড়াতে আসো চান্দু, 2 দিনে পালাবে। পড়ানোর শখ মিটে যাবে। আবির ওয়াশরুম থেকে বেরিয়ে আদিবাকে বলল ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়তে। অনেক রাত হয়ে গেছে, কাল আবার অফিসে যেতে হবে। আদিবা আবিরকে কিছু জিজ্ঞেস করতে গিয়েও করল না। আজ বিয়ে হয়েছে, কাল কি অফিসে না গেলে হয় না? কিন্তু মনের কথা মনে রেখেই ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে আবির শুয়ে পড়েছে। আদিবা গিয়ে আবিরের বিপরীত পাশে শুয়ে পড়ল। সকালে আবিরের ঘুম ভাঙে আদিবার চুড়ির রিনিছিনি শব্দে। বিরক্ত হয়ে পাশ ফিরতেই চোখ আটকে গেল আদিবার মাঝে। মিষ্টি কালার শাড়ি পরেছে, সাথে 2 হাতে ভর্তি মিষ্টি রঙের চুড়ি। চুড়ি হাতে দিয়ে মাথা আঁচড়ানোর ফলে রিনঝিন শব্দ হচ্ছে। আবির তাকাবে না করেও বারবার তাকাচ্ছে। আবির চোখ সরিয়ে নেওয়ার চেষ্টা করতেই আবার চোখ আটকে গেল। আদিবার হাত উঁচু করার কারণে উন্মুক্ত পেট দেখা যাচ্ছে। মেশেময় দৃষ্টিতে তাকিয়ে আছে আবির। আবির নিজের মাথায় নিজে বার কয়েক বাড়ি দিল। ওর এমন নেশা নেশা কেন লাগছে? আজ আদিবাকে পুরাই অন্যরকম লাগছে। বউ লাগছে। বউকে তো বউই লাগবে। আবার ভাবল, ও তো আমার বউ, তাহলে এত জড়তা কিসের? আমি চাইলেই এখন ওকে আমার কাছে টেনে নিতে পারি, ভালোবাসায় রাঙিয়ে দিতে পারি। নিজের এই অদ্ভুত ভাবনাগুলোকে এক সাইডে সরিয়ে উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিল। হঠাৎ দরজার ঠক আওয়াজে নূর লাফিয়ে উঠল। সে জানে রুদ্রবাদে আর কেউ ওর রুমের দরজা খোলা থাকলে পারমিশন নেয় না। রুদ্র একমাত্র ওর রুমে পারমিশন নিয়ে আসে। আজ আবার রুদ্রের কি কাজ ওর রুমে? খুব সুন্দর করে আয়নার সামনে বসে সাজগোজ করছিল নূর। সাজগোজ প্রায় শেষ, ঠোঁটে লিপস্টিক দিয়ে চোখে কাজল দিচ্ছিল। দরজা খোলা আছে। রুদ্র নূরের রুমে ঢোকে হাঁ করে তাকিয়ে আছে। কি হলো ভাইয়া, এভাবে হয়ে দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলবেন? রুদ্র কিছু না বলে নূরের সামনে এসে দাঁড়ালো। একদম সামনে নিজের বৃদ্ধাঙ্গুল নিয়ে ওর ঠোঁটে ছুঁয়ে দিল। রুদ্রের হঠাৎ এমন কাজে নূর একদম জমে গেছে। ঠোঁটের আশেপাশে লেপ্টে থাকা লিপস্টিক মুছে দিয়ে রুদ্র সরে গেল। এমন ভূত সাজার কারণ কি? ভূত? আমি তো প্রথম দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি দেখতে এমনিতেই পেতনি, ডাইনি, পিশাচিনীদের মতো, আর আজকে সেজে তো একদম ভূত হয়ে গেছো। দাঁড়াও 1 মিনিট বলে পকেট থেকে মোবাইল বের করে ফটাফট নূরের কয়েকটা ছবি তুলে নিল। বেকুফের মতো তাকিয়ে আছে নূর। ওর কি রিয়াকশন দেওয়া উচিত সে বুঝতে পারছে না। ওকে অপমান করে আবার ওর ছবি নিজের মোবাইলে তুলে নিল। কি উচ্চ লেভেলের বেয়াদব ছেলে। নূর কিছু বলবে তার আগে রুদ্র বলে উঠল, যাও ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে আসো। আপনি বলবেন আর আমি শুনবো ভাবলেন কিভাবে? কালকে আপনার জন্য আমি কোনো মজা করতে পারিনি, তাও আপনাকে কিছু বলিনি, তাই বলে আজকেও আমি আমার আনন্দ মাটি করতে পারেন না। আজ আমি খুব সুন্দর করে সাজলাম, কই একটু প্রশংসা করবেন তা না। তুমি কি প্রশংসা নেওয়ার জন্য সেজেগুজে বাইরে যাচ্ছ? অবশ্যই। চুপচাপ ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে একদম নর্মাল সাজে নিচে আসবে। আমি নিচে অপেক্ষা করছি।
না না, আমি আজকে কলেজ যাব না। আজ কিসের কলেজ? বাসায় বিয়ে রেখে আমি কলেজে কি করব? বাসায় বিয়ে রেখে মানে? কাল তো বিয়ে হয়ে গেছে, আর বিয়েটা তোমার না যে তুমি থাকতে হবে। তাড়াতাড়ি এই সব ধুয়ে একদম নর্মাল সাজে নিচে আসবে। রুদ্র রুম থেকে বেরোতেই নূরের রাগে মন চাইছে সবকিছু ভেঙে চুরমার করে ফেলতে। এই লোকের সমস্যা কি? আবির ভাইয়ার মতো এই লোকের গলায়ও বউ ঝুলিয়ে দিতে হবে, না হলে শান্তিতে কিছুই করা যাবে না। এই লোকের বিয়েতে ইচ্ছে মতো সাজগোজ করে সারা বাড়ি টই টই করে ঘুরে বেড়াবো। আজকেই বড় আম্মুকে বলবো উনার বিয়ের কথা। আবির সকালে অফিসে চলে গেছে। ওর নাকি খুব ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, না গেলেই নয়। তবে কাজটা শেষ করেই বাসায় চলে আসবে। মাহি গেল আদিবার রুমে। আদিবা এসে মাহিকে জড়িয়ে ধরল। এই ছাড় বলছি, একদম ধরবি না। আমি কি তোর জামাই নাকি? এভাবে জামাইকে ধরিস? চোখ মেরে বলল। না, ছাড়বো না জানস। তোকে জড়িয়ে ধরে যেই শান্তি পাই, জামাইকেও মনে হয় জড়িয়ে ধরে এই শান্তি পাবো না। তুই আমার কাছে এসে সব শান্তি নিয়ে নিলিস, আমার জামাইয়ের কি হবে? আর কাল রাতে কি হয়েছে বল? দুষ্টু হেসে। থুর, মাহির বাচ্চা, লুচু মেয়েদের মতো হাসবি না। আরে বাহ, তোমরা কিছু করবা সেটা দোষ না, আর আমি শুনলেই দোষ হয়ে গেল। এটাই বুঝি তোর ভালোবাসা? থুর, তোর ভাই তো পুরাই নিরামিষ, ভালো করে হাতটাও ধরেনি। আর অন্য কিছু কি বলিস? সত্যি? আদিবা উপর নিচ মাথা দুলিয়ে বোঝালো সত্যি। আহারে ভাই না হয় নিরামিষ, তুই তো আমিষ, নিজে হাতটা ধরতে পারলি না। তোদের এই নিরামিষ বাসরের গল্প শুনে আমার তো বিয়ে করার ইচ্ছেটাই চলে গেল। আদিবা মাহির মুখের অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠল। আর মাহি ওর হেসির দিকে তাকিয়ে আছে। কতদিন পর মেয়েটা এমন মন খুলে হেসছে। আদিবা নিজের হাসির শব্দে নিজেই অবাক হয়ে গেল। নূর একগাল হেসে বলল, থ্যাঙ্কস ভাইয়া। রুদ্র চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। কি ব্যাপার? ওর তো রেগে থাকার কথা, এত সুন্দর হাসি দেওয়া হচ্ছে। মনে মনে কি খিচুড়ি পাকাচ্ছে এই মেয়ে। আদিবাকে ওর শাশুড়ি অনেকের সাথেই পরিচয় করিয়ে দিচ্ছেন, আর ইশারায় সালাম করতে বলছেন। এক এক করে সবার সাথে পরিচয় হলো। সবাই খুব পছন্দ করলো আদিবাকে। অনেকেই জিজ্ঞেস করেছে আদিবার আব্বু আম্মু কি করে। উত্তরে ওর শাশুড়ি বলেছেন ওর আব্বু অনেক নামকরা উকিল ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে ওর আব্বু আম্মু মারা গেছে। ওর মামা মামি মেয়ের মতো করে ওকে বড় করেছে। নূর আর ইরিন ক্লাস শেষ করে গিয়ে ক্যান্টিনে বসল। ইরিন কয়েকটি শাড়ির ছবি নূরের সামনে রাখল। এমন সময় ওদের সাথে এসে যোগ হলো নীল। ইরিন নীলকে দেখেও না দেখার মতো করে নূরকে বলল, দেখ তো কোনটা বেশি সুন্দর। কিছু বলার আগেই নীল বলে উঠল, এই হরিণ, এগুলো কি তোমার বিয়ের শাড়ি নাকি? জি ভাইয়া। নূর, কোনটা সুন্দর বলতো? সবগুলোই তো সুন্দর, কিন্তু এগুলো কার জন্য? বিয়েতে শাড়ির ছবি পাঠিয়েছে বলে এমন ধেই ধেই করে ছবিগুলো নিয়ে নেচে নেচে সবাইকে দেখানোর কি আছে? আর নূর, তোকে বলি, তুই একবার ভাবতো, এই যে তোর বেস্ট ফ্রেন্ড বিয়ে ঠিক হয়ে গেল, একবারও তোকে বলল না আজকে বিয়ের শাড়ির ছবি এনে তোকে দেখাচ্ছে। কেমন মেয়েকে বেস্ট ফ্রেন্ড বানিয়েছিস? দিন দিন তুই ক্যারেক্টারলেস হয়ে যাচ্ছিস। শেষ পর্যন্ত আমি কিনা ক্যারেক্টারলেসের ভাই হলাম, তাও বড় ভাই। ছি ছি। বলা শেষ আপনার? এখন আমার সামনে থেকে জানতো প্লিজ। নীল রেগে ফুসফুস করতে করতে বলল, সত্যি কথা বললে কেউ পছন্দ করে না। ইরিন রেগে বলে উঠল, নূরের বাচ্চা, তো এই ক্যারেক্টারলেস ভাইটাকে বলবি আমার সামনে থেকে যেতে? মাহি ভার্সিটি থেকে এসে দরজায় কলিং বেল দিল। আজকে কখনোই ভার্সিটিতে যেত না, কিন্তু আজ পরীক্ষার কিছু নোট দিবে, তাই বাধ্য হয়ে যেতে হলো। আম্মু, তোমাকে বলেছিলাম না ওই দিন রাস্তা অ্যাক্সিডেন্টের কথা? আনিতা বেগম হ্যাঁ বললেন। এই হলো মাহিন। ওই দিন আমাকে যে বাঁচিয়েছিল তার সাথে মাহিনও ছিল। আজ বাসার সামনে দেখা হয়ে জোর করে নিয়ে আসলাম। খুব ভালো করেছিস। আসো বাবা, ভেতরে আসো। মাহিন ভদ্র ছেলের মতো সালাম দিল। ইতিমধ্যে মাহিন সবার সাথেই ভালোই ভাব জমিয়ে ফেলেছে। মাহি এসে বলল, মাহিন ভাইয়া, চলেন আপনাকে আমাদের নতুন ভাবির সাথে পরিচয় করিয়ে দেই। মাহিন মাহির সাথে আদিবার রুমের সামনে দাঁড়িয়ে আছে। নতুন ভাবি, দেখো কাকে নিয়ে এসেছি। আদিবা মাহির মুখে ভাবি ডাক শুনে ভূত দেখার মতো পিছন ফিরল। আদিবাকে দেখে মাহিনের বুক কেঁপে উঠল। এটাই কি মাহি নতুন ভাবি? না না, এটা কিছুতেই হতে পারে না। হাত মুষ্টিবদ্ধ করে তাকিয়ে আছে আদিবার দিকে। পিছন থেকে রিয়া বলে উঠল, তুহিন ভাইয়া। সবাই পিছন ফিরে তাকালো। মাহিন তো রিয়াকে দেখে অবাক, এই মেয়ে এখানে কেন? মাহি, তুই রিয়াকে চিনিস? রিয়া বিরক্ত হয়ে বলল, মাহিন বলো না, তুহিন বলো, আমার স্যার হয়। মাহিন প্লাস্টিক হাসি মুখে ঝুলিয়ে বলল, আজ আসি, আমার একটা কাজের কথা মনে ছিল না, এখন যেতে হবে। সে কি, খাবার না খেয়ে যাওয়া যাবে না? আরেকদিন আসব, ওই দিন না হয় নতুন মেহমানের হাতের রান্না খেয়ে যাব। এখন আমাকে যেতে হবে। সারাদিন ভালোই কাটল। মাহি বসে বসে ক্রিম আফার ভিডিও দেখছে আর হাসতে হাসতে বিছানায় গড়গড়ি খাচ্ছে। একসময় দরজায় চোখ পড়তেই লাফ দিয়ে উঠে বসল। ফায়াজ দরজায় দাঁড়িয়ে বলল, আসবো? আসুন। ফায়াজ, টেবিলে বসো। মাহি চুপচাপ মোবাইল রেখে গিয়ে টেবিলে বসল।
ফায়াজ খুব ভালো করে মাহিকে পড়াচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। মাহি একটু পরপর ফায়াজের দিকে তাকাচ্ছে। ফায়াজ কালো পাঞ্জাবি পরে এসেছে, খুব সুন্দর লাগছে, একদম ক্রাশ খাওয়ার মতো অবস্থা। কিন্তু না, মাহি তো ক্রাশ খেতে খেতেও খাবে না। চোখ সরিয়ে নিয়ে আবার ফায়াজের দিকে তাকালো। কিন্তু কি আজব ব্যাপার, আজ ফায়াজ আসার পর একবারও মাহির দিকে তাকালো না। যেই ছেলে ওকে দেখার জন্য রাস্তার পাশে এসে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে ওর বারান্দার দিকে, সেই ছেলে সামনে বসে থেকেও একবার তাকালো না। আর সবচেয়ে বড় কথা, মাহি চাচ্ছে ফায়াজের দিকে তাকাক, কিন্তু কেন? সে তো ফায়াজকে ভালোবাসে না। তাহলে এমনটা চাওয়ার মানে কি? ফায়াজ এবার মাহিকে দমক দিয়ে বলল, আমাকে কি আজকে বেশি সুন্দর লাগছে যে চোখ দিয়েই আমার ইজ্জত হরণ করার চেষ্টা করছো? বেশি তাকিয়ে থাকলে প্রেমে পড়ে যাবে। মাহি লজ্জায় অন্যদিকে ফিরে গেল। ইস, উনি তো নিচের দিকে তাকিয়েছিল, তাহলে বুঝলো কিভাবে যে আমি তাকিয়ে আছি? হঠাৎ ফায়াজ চোখ মুখ লাল করে মাহির হাতটা শক্ত করে চেপে ধরে মাহির চোখের দিকে তাকিয়ে রইল। চোখে রাগ স্পষ্ট, মনে হচ্ছে মাহিকে কিছু বলতে চায় কিন্তু পারছে না। তোমার হাত কেন ধরেছিল মাহিন? মাহি এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। লোকটা হঠাৎ কেন রেখে গেল? কি হলো, বলছো না কেন? আপনি জানলেন কিভাবে? দেখো মাহি, আমার রাগ বাড়িও না। ওর এত বড় সাহস কি করে হয় তোমার হাত ধরার? মাহির মন চাইল কিছু কড়া কথা শোনাতে ফায়াজকে, ওর হাত যার ইচ্ছে সে ধরবে, ওর কি? কিন্তু না, মনে আসলেও কথাগুলো মুখে আসছে না। আজ ওর সাথে কি হচ্ছে? একবার চোখ আরেকবার মুখ, সব আজ ওর হয়েও ফায়াজের পক্ষ নিচ্ছে কেন? আমি বাসায় আসার পথে মাহিন ভাইয়াকে আমাদের বাসার সামনে দেখলাম, তাই বললাম বাসায় আসতে। আসার সময় ওনার হাতের বইটা আমার কাছে দিয়েছিল। বইটা নেবার সময় দেখলো আমার হাত পোড়া, তাই বলল, দেখি হাত কিভাবে পুড়েছে, বলে হাত ধরেছিল। আমার এইসব পছন্দ না, অন্য কেউ তোমার হাত যেন আর কখনো না ধরতে দেখি। মাহি কিছু বলতে যাবে, ফায়াজ বলে উঠল, বই বের করো, আর কোনো কথা নয়। মাহিও বই বের করল। আজ তো অনেক কিছু ভেবে রেখেছিল ফায়াজের জন্য, কিভাবে ওকে টিউশনি থেকে বাদ করবে, সব প্ল্যান করা ছিল। কিন্তু এইগুলোর একটাও করতে ইচ্ছে হচ্ছে না মাহির। ফায়াজ বলল, মাহি, তুমি চাইলে আমরা স্যার আর স্টুডেন্ট না, ফ্রেন্ড হতে পারি, বেস্ট ফ্রেন্ড। তাহলে তোমার পড়তেও সুবিধে হবে। মাহি কিছু ভেবে বলে উঠল, ঠিক বলেছেন, স্যার আর স্টুডেন্ট না, ফ্রেন্ড, ঠিক আছে। কফি খাবেন? আমি খুব ভালো কফি বানাতে পারি। উফ, আজ ওর কি হয়েছে? ফায়াজের কথার তালে কেন তাল মেলাচ্ছে? উফ, নিজের কাজে নিজেই বিরক্ত হয়ে বলল, আচ্ছা, ফায়াজ কি ওকে পড়াতে এসেছে নাকি জাদু করে নিজের বশে নিতে এসেছে? আমি যে বলছি তুমি পারবে না সেটা শুনতে পারছো না? আর একটা কথা বললে তোমাকে এই খোলা ব্যালকনি থেকে টুপ করে নিচে ফেলে দিব। চুপচাপ বসে থাকো। নূর রুদ্রের দিকে চোখ সরিয়ে মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে চুলগুলো হাত খোপা করতে নিলেই রুদ্র নূরের হাত শক্ত করে ধরে নিল। ধুলের সুর, একদম চুল খোপা করবে না, ছাড়া থাকুক এভাবেই, খুব ভালো লাগছে। ভাইয়া, আমার খুব গরম করছে। গরম লাগলে কিছু করার নেই, আমার সামনে চুল খোপা করবে না আর অন্য কারো সামনে চুল ছেড়ে যাবে না। এটা কেমন কথা? আমি কি আপনার কেনা সম্পত্তি যে আপনি যা বলবেন তাই শুনব? তুমি আমার শুধু সম্পত্তি না, এর থেকেও বেশি কিছু। এবার চুপচাপ পড়ায় মন দাও। আমি আপনার কাছে পড়ব না। আমি এত কথা শুনতে চাচ্ছি না। আপনি ফ্যান তো বন্ধ করে রেখেছেন, তা তো দেখতেই পাচ্ছ। এটা তোমার শাস্তি, আমার কথা না শোনার। এমন শাস্তি যদি আপনার বউকে দেন, তাহলে তো বেচারি নাতি নাতনি দেখার আগেই অক্কা পেয়ে উপরে চলে যাবে। আমার বউ অক্কা পাবে কেন? ফ্যান বন্ধ থাকলে আমি আছি কিসের জন্য? আমি ফুঁ দিয়ে দিয়ে বাঁচিয়ে তুলব। আর সেটা যদি তুমি হও, তাহলে নাতি নাতনি কেন, পতি পত্নীরও মুখও দেখাবো। ফুঁ দিয়ে বাঁচায় কিভাবে? আর সত্যি আমি হলে পতি পত্নীর মুখও দেখাবেন? আরে শুধু ফুঁ কেন, দরকার হলে আরও অনেক কিছুই করব। আমি ওর ঠোঁটে নিজের ঠোঁট লাগিয়ে আমার নিঃশ্বাস ওকে দিয়ে দেব। আর তুমি রাজি থাকলে আমি আম্মুকে বলে রেডি করে নেব কাজী। নিঃশ্বাস কেন দেবেন? আপনার বউয়ের তো আর শ্বাসকষ্ট রোগ নেই যে শ্বাস নিতে কষ্ট হবে। আপনার বউয়ের তো গরম করবে, গরম কি আর ফুঁ দিয়ে কমাতে পারবেন? হ্যাঁ, এক কাজ করো, তুমি আমার বউ হয়ে চলে আসো, তারপর না হয় দেখাবো কিভাবে গরম কমাই। নূর বেয়াক্কেলের মতো রুদ্রের দিকে তাকিয়ে আছে। এই ছেলে কথায় কথায় ওকে কেন টানছে? ওর খেয়াল করে দেখল রুদ্র এখনও ওর হাতটা যত্ন করে ধরে আছে। নূর আজকে বাসায় এসেই রুদ্রের আম্মুর রুমে গিয়ে শায়লা বেগমকে জড়িয়ে ধরল। শায়লা বেগম, আজ হঠাৎ আমার রুমে? কিছুর কি দরকার লেগেছে নাকি? নূর, বড় আম্মু, তুমি এভাবে বলতে পারলে? আমি শুধু দরকার হলেই তোমার কাছে আসি, এমনিতে আসি না। শায়লা বেগম, আজ কতদিন হলো আমার রুমে পা রাখিস না? নূর, ওফ, বাদ দাও তো, ছেলে যে বড় হয়েছে সেদিকে খেয়াল আছে। আজ আসার সময় দেখলাম। শায়লা বেগম, কি দেখেছিস? নূর, না থাক, তুমি তো আবার আমার কথা বিশ্বাস করবে না।
শায়লা বেগম, কে বলেছে আমি তোর কথা বিশ্বাস করব না? আগে বলবি তো কি দেখেছিস? নূর, আসার সময় দেখলাম তোমার ছেলে আমাদের কলেজের পাশে দিয়ে রেস্তোরাঁটা আছে না, ওইটায় বসে আছে। শায়লা বেগম, তো কি হয়েছে? বুঝতেই পারে হয়তো কোনো ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছে। নূর, আগে আমার কথা তো শেষ করতে দিবে। শায়লা বেগম, আচ্ছা বল। নূর, সাথে একটা সুন্দরী মেয়ে ছিল। একজনের হাত আরেকজন খুব যত্ন করে ধরে রেখেছিল। একজন আরেকজনের দিকে প্রেমময় দৃষ্টিতে তাকিয়েছিল। আর একটু পর তো দেখলাম তোমার ছেলে যত্ন করে ওই সুন্দরী ভাবিকে খাইয়ে দিচ্ছে। শায়লা বেগম, সুন্দরী ভাবি? নূর, আরে বিয়ের পর তো ভাবি হবে, আমি না হয় আগে আগে ডাকা শুরু করলাম। শায়লা বেগম, এত দূর চলে গেল, আমার রুদ্র একটা বার আমাকে বলল না। নূর, তুমি কি মাথা ঠিক আছে বড় আম্মু? তোমার ছেলে কি ফিটার খায় যে এখন প্রেম করবে তোমাকে বলে করবে? এখন বড় হয়েছে, তুমি মা, তোমাকে কিভাবে নিজের ভালোবাসার কথা বলবে? লজ্জারও তো একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? শায়লা বেগম, ঠিক বলেছ। নূর, এখন তোমার ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দাও, না হলে দুদিন পর কাউকে না বলে বিয়েটাও করে নিবে। শায়লা বেগম, আমি তো এটা ভেবে দেখিনি। আজকে বাসায় আসুক, আমি ওকে কতগুলো মেয়ের ছবি দেখাবো। ওই দিন ঘটক ভাই কয়েকটা মেয়ের কথা বলছিল। আমি বললাম ছেলের বিয়ের এখনো বয়স হয়নি, তাও জোর করে মেয়েগুলোর ছবি দিয়ে গেছে। নূর, এই তো গুড বড় আম্মু, লাভ ইউ, এখন আমি গেলাম। নূর শয়তানি হাসি দিয়ে বলল, কি মিথ্যে কথাগুলোই না বললাম। ওহ, বড় আম্মু তো সব বিশ্বাস করে নিল। এখন শুধু ধরে বেঁধে বিয়েটা দিয়ে দিলে হবে। রুদ্র বাসায় আসার পর থেকে ওর আম্মুর রুমে বসে আছে। ফ্রেশ হয়ে এসে খাটে মায়ের পাশে বসল। কিছু হয়েছে আম্মু? তোমার মুখটা এত শুকনো কেন? বয়স তো আমার কম হলো না, কয়দিন আর বাঁচব? আমার একটা শেষ ইচ্ছে রাখবি রুদ্র? মায়ের কথায় রুদ্র অবাক হয়ে ওর মায়ের দিকে তাকালো। একটা কেন? তোমার যতগুলো ইচ্ছে বলো, আমি রাখার চেষ্টা করব। শায়লা বেগম, জিশান, আদি, আবির সবার বিয়ে তো দেখলাম, এখন তোরটা বাকি আছে। রুদ্র, আম্মু, আমিও বিয়ে করব, কিন্তু এখন না, আরও কয়েকদিন সময় দাও। শায়লা বেগম, তোর যতদিন ইচ্ছে সময় নে, কিন্তু একটু তাড়াতাড়ি করার চেষ্টা কর। এই নে, এখানে কতগুলো মেয়ের ছবি আছে, সময় করে দেখে নিস। রুদ্র, আম্মু, ঘরে মেয়ে থাকতে বাইরে মেয়ে দেখার কি দরকার? ঘরে মেয়ে শুনে চমকে ছেলের দিকে তাকালেন। কিন্তু তুই তো নাকি বাইরে কোনো মেয়েকে ভালোবাসিস? মায়ের কথা শুনে রুদ্র বলে উঠল, মা, কিসের মেয়ে? আমি তো বললাম ঘরে মেয়ে রেখে বাইরে কেন দেখছ? ঘরে মেয়ের কথা শুনে শায়লা বেগমের চোখ মুখ খুশিতে চিকচিক করে উঠল। আসলেই তো, ঘরে মেয়ে রেখে বাইরে কেন দেখছি? আমাদের মাহি তো খুব ভালো মেয়ে, আমি আজকেই আনিতার সাথে কথা বলবো। খুশিতে গদগদ হয়ে উনি নিজের রুমে চলে গেলেন। কিন্তু উনি কি জানেন ওনার ছেলে আসলে কোন ঘরের মেয়ের কথা বলছে? রুদ্র খুব ভালো করেই বুঝতে পেরেছে ওর বোলাবালা মাটাকে কে এই বিয়ের কথা মাথায় ঢুকিয়েছে। সকালে নূরের মুখ দেখেই বুঝেছিল নূর কিছু একটা করবে, আর এই জন্য ফ্যান বন্ধ করে নূরকে শাস্তি দিচ্ছে রুদ্র। আপনি খাটে ঘুমান, আমি সোফায় ঘুমোচ্ছি। আবির কিছুক্ষণ আদিবার দিকে তাকিয়ে থেকে বলে উঠল, তোমরা মেয়েরা একটু বেশি সিরিয়াল দেখো। যে স্বামী দেরি করে বাসায় আসলে বউ রাগ করে সোফায় ঘুমায় আর স্বামীকে খাটে থাকতে দেয়, আবার মাঝখানে কোলবালিশও দেয়, যেন এপাশের মানুষ ওপাশে না যেতে পারে। তাহলে বিয়ে কেন করেছে? যত্ত সব। আদিবা কিছু না বলে খাট থেকে উঠে গেল। আবির রেগে বলে উঠল, এক্ষুনি এখানে এসে ঘুমোবে, না হলে কিন্তু এক্ষুনি এখানে বাসর রাত হবে। কাল রাতে ভালো ছেলে সেজেছিলাম বলে ভেবো না আমি অতটাও ভালো ছেলে। আবিরের কথা শুনে আদিবা লজ্জা পেলেও এখন সেই সব লজ্জা বস্তায় পেকে টিং করে এক সাইডে রেখে বলে উঠল, আমি কাপড় চেঞ্জ করব। আবির, কেন? এই শাড়িতে সমস্যা কি? আদিবা মিনমিন করে বলল, শাড়ির কুচি খুলে গেছে। আবির, তাহলে ঠিক করে নাও। আদিবা, আমি শাড়ির কুচি দিতে পারি না। আবির কিছুক্ষণ আদিবার দিকে তাকিয়ে মুচকি হেসে খাট থেকে নেমে আদিবার সামনে এসে বলল, দেখি এদিকে ফিরো। আদিবা চোখ বড় বড় করে বলে উঠল, এই একদম শাড়িতে হাত দেবেন না। আবির আদিবার অবস্থা দেখে শব্দ করে হেসে উঠল, এখনো কিছু করিনি তাতেই তোমার এই অবস্থা? এটা ঠিক না আদিবা, তুমি তোমার স্বামীর প্রতি অন্যায় করছো। আমার স্বামীর অধিকার আমি চাই। বলেই আবার হেসে উঠল আবির। কি ভেবেছিলে আমি এসব বলবো? দেখো আদিবা, আমি অন্য সব স্বামীদের মতো না। আমি আমার ভালো লাগা ভালোবাসা প্রকাশ করতে পারি না, কিন্তু তবু আমাকে বুঝে নিতে হবে। তুমি যখন নিজে আমার কাছে আসবে আমি তোমাকে একদম আমার করে নেব। এখন শাড়িটা দাও, কুচিটা ঠিক করে দিই। আদিবা দাঁড়িয়ে আছে। আবির নিচে হাঁটু গেড়ে বসে একটা একটা করে কুচি ধরে উঠে দাঁড়িয়ে কুচিগুলো ভাঁজ করে আদিবার হাতে দিল। আদিবা কুচিগুলো কোমরে গোজার সময় শাড়ি ফাঁক হয়ে কোমরের খানিকটা অংশ দেখা যাচ্ছিল। আবির তাকিয়ে আছে আদিবার সেই কোমরের দিকে। আবির সাথে সাথে চোখ সরিয়ে নিল। বিহায়া চোখ আবার তাকালো আদিবার মেধহীন পেটের মধ্যে থাকা গর্তহীন নাধির দিকে। আবির বলে উঠল,
মেয়েরা শরীর দেখিয়ে নাকি ছেলেদের জাদু করতে জানে। হঠাৎ আবিরের এমন কথা শুনে আবিরের দিকে তাকালো। আবির এখনও ওর পেটের দিকেই তাকিয়ে আছে। আদিবা লজ্জায় ডুকরে উঠল, তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ল। আদিবার যাবার দিকে তাকিয়ে মুচকি হাসল আবির। ও কি জানতো কখনো এই মেয়েটা ওকে এভাবে পাগল পাগল বানিয়ে দেবে? এই যে আজ সকাল থেকেই কেমন নিজেকেই নিজে চিনতে পারছে না আবির। আবির গিয়ে আদিবার পাশে শুয়ে বলে উঠল, আদিবা তোমার হাতটা দাও। আদিবা নিজের হাতটা আবিরের দিকে বাড়িয়ে দিল। আদিবা বাড়িয়ে দিতেই আবির এক টানে আদিবাকে নিজের সাথে মিশিয়ে নিল। কানের কাছে ফিসফিসিয়ে বলল, আমাকে এমন পাগল বানানোর জন্য তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? আমার চোখে নেশা ধরানোর জন্য তোমার এই পাতলা শাড়ির ফাঁকে মেভিন পেটের মধ্যে থাকা ছোট্ট তিলটাই যথেষ্ট। আমার অভিমান হলে একবার এসে ভালোবেসে জড়িয়ে ধরো, আমি সব কিছু ভুলে যাব। চল, ফুচকা খেতে যাবি? ইরিন নূরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ যাওয়া যায়, চল। ইরিন আর নূর কলেজের সামনে ফুচকা খাচ্ছে। মামা আরেক প্লেট দেন, ঝাল বেশি করে দেবেন। এত ঝাল কিভাবে খাস তুই? এই কেমন আছো? আসসালামু আলাইকুম মা আতুকো ভাইয়া। ইরিনের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে শুভ সালামের উত্তর দিয়ে নূরের দিকে তাকালো। আহ, হাসি তো নয়, যেন তীর ছুড়ল ইরিনের বুকে। সে আবারও ক্র্যাশ খেলো শুভর উপর। হাসির উপর প্রেমে পড়ল শুভর। শুভকে দেখেই খাওয়া বন্ধ করে রাগা ফুঁসছে নূর। নূর তুমি ঠিক আছো? ইরিন চল। শুভ অবাক হয়ে গেল নূরের এমন ব্যবহারে। নূর ফুচকার প্লেটটা রাখবেন এমন সময় শুভ গিয়ে নূরের সামনে দাঁড়ালো। কিছু বলার জন্য মুখ খুলবে, এর আগেই নূর একটা ঝাল ফুচকা শুভর মুখে ঢুকিয়ে দিল। শুভ বোকার মতো তাকিয়ে আছে। নূর শুভর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, যখন তখন আমাকে বিরক্ত করতে আসবেন না। আপনার চেলাগুলোকে সাবধান করে দিবেন যেন আমার আশেপাশে ঘুরঘুর না করে, যেখানে সেখানে ভাবি না ডাকে। আপনার জন্য না জানি 2 দিন পর আরও কি শুনতে হয়, তাই প্লিজ আমাদের থেকে 10 হাত দূরে থাকবেন। শুভ চুপচাপ এতক্ষণ নূরের কথাগুলো শুনল। ঝাল থেকেও বেশি জ্বালা করছে বুকে। কার এত বড় সাহস নূরকে এইসব বলে? তাকে এই কলেজ থেকে বের করে দেবে। নূর আর ইরিন চলে গেল। শুভ এখনও তাকিয়ে আছে নূরের যাওয়ার দিকে। পরক্ষণে কাকে যেন কল দিল। আমি 10 মিনিটের মধ্যে জানতে চাই 102 নং ক্লাসরুমে আজ কি হয়েছিল। শুনলাম সামনে নাকি একটা মেলা বসেছে, চল যাই। না যাব না, তুই যা। চল না কলিজা, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা চল। মেলায় চুড়ি দেখছিল নূর। মেলাটা অনেক বড়। ঘুরে ঘুরে দেখছে ইরিন, আর নূর একটা দোকানে চুড়ি হাতে নিয়ে পড়ে দেখছে ওকে কেমন লাগবে। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর কানে বেজে উঠল, কালো চুড়ি কেন, নীল চুড়ি নাও, নীল চুড়ি তোমাকে সুন্দর মানাবে। নূর পিছন ফিরে তাকিয়ে মনে হচ্ছে 1000 ভোল্টেজের শক খেয়েছে। উনি মেলায় কি করছে? রুদ্র ভাইয়া আপনি? দেখতেই তো পাচ্ছ, জিজ্ঞেস করার কি আছে? আপনি এখানে কি করছেন? তুমি কি করতে এসেছো? আমি তো মেলা দেখার জন্য এসেছি। আমিও মেলা দেখার জন্য এসেছি। এত অবাক হবার কি আছে? তুমি কলেজ যাওয়ার নাম করে মেলায় মেলায় ঘুরে বেড়াও। আজকে বাসায় গিয়ে চাচ্চুকে বলতে হবে। একদম না রুদ্র ভাইয়া, আমি তো শুধু আজকেই এসেছি, আর কখনো আসিনি। একাই এসেছো? না, ইরিনও এসেছে। ও তোমার বান্ধবী? জি। আপনি কার সাথে এসেছেন? কেন, আমাকে দেখে কি তোমার ছোট বাচ্চা মনে হয় যে কারোর সাথে আসতে হবে? নূর আর কিছু না বলে চুড়ি দেখা শুরু করলো। কিছুক্ষণ পর রুদ্রের দিকে তাকিয়ে দেখে রুদ্র মুখ কালো করে এদিক ওদিক তাকাচ্ছে। সত্যি করে বলুন তো, আপনি এখানে কার সাথে এসেছেন? গার্লফ্রেন্ডের সাথে, তাই না? রুদ্র অবাক হয়ে বলল, কেন, গার্লফ্রেন্ড ছাড়া কি আসা যায় না? কই, কোথাও তো সাইনবোর্ড দেখছি না যে লেখা আছে গার্লফ্রেন্ড ছাড়া আসা নিষেধ। একদম বেশি কথা বলবেন না ভাইয়া। শুধু শুধু কেন মেলায় আসবেন? আমি তো শুধু শুধু আসিনি। তাহলে? নীল বলল তুমি মেলায়, তাই আমিও 2 ঘন্টার জন্য চলে আসলাম। আপনাকে নীল বলেছে আমি এখানে, আর আপনিও চলে এসেছেন? কি আজব! আপনি বললেন আর আমি বিশ্বাস করে নিলাম, কিন্তু নীল কোথায়? দেখো, তোমাকে এই কানের ঝুমকোটা বেশি সুন্দর লাগবে। ইরিন বিরক্ত হয়ে নীলের দিকে তাকালো। এই ছেলে আসার পর থেকে এই নিয়ে মনে হয় মেলার অর্ধেক জিনিস ওকে দেখিয়ে ফেলেছে। কখনো বলছে এটা সুন্দর লাগবে, আবার কখনো ওটা। যখন ধরতে যায় তখনই আবার বলছে না না না, এটা না, অন্যটা দেখো। আপনার সমস্যা কি? এভাবে বলছো কেন? কত কষ্ট করে সবকিছু তোমাকে দেখাচ্ছি, তোমার আমাকে থ্যাঙ্কস দেওয়া দরকার, আর তুমি রেগে যাচ্ছ। এটা কিন্তু ঠিক না হরিণ। আপনাকে বলেছি আমার হেল্প করতে। এখনও ভালো করে একটা চুড়িও কিনতে পারিনি। যেটা ধরি ওটাই আপনার পছন্দ হয় না। এবার মুখে টেপ মেরে চুপ করে দাঁড়িয়ে থাকুন, আর একটা কথাও বলবেন না। নূর সামনে তাকিয়ে দেখে কয়েকটা মেয়ে হাঁ করে রুদ্রের দিকে তাকিয়ে আছে। গেল তো, শান্ত মেজাজটা গরম হয়ে যাবে। আপনাকে এত সুন্দর করে সেজেগুজে মেলায় আসতে কে বলেছে? আমি সেজেগুজে কখন আসলাম? আমি তো হসপিটাল থেকে এসেছি। নূর রুদ্রের দিকে রেগে বলে উঠল, যেখান থেকেই আসুন, এখানে আসার কি দরকার ছিল? তুমি জানো মেলায় কত বাজে বাজে ছেলেরা আসে, আর তুমি একটা মেয়ে বান্ধবী নিয়ে লাফাতে লাফাতে চলে আসলে। তাই আমি তোমার বডিগার্ড হয়ে চলে আসলাম। আপনি জানেন না সুদর্শন পুরুষ মেলায় আসতে নেই। নূরের কথা শুনে রুদ্র হু হু করে হেসে উঠল। নূর আর চোখে রুদ্রের দিকে তাকিয়ে আবার মেয়েগুলোর দিকে তাকালো। এখনও হাঁ করে তাকিয়ে আছে, আর একজন আরেকজনকে কি যেন বলছে। নূর মিনমিন সুরে বলে উঠল, একদম হাসবেন না আপনি।
এমনিতে মেয়েগুলো আপনাকে দেখে ক্রাশ খেয়েছে, আর আপনার এই মুগ্ধ করা হাসিতে নিশ্চয়ই এক একটার হার্টবিট মিস হয়েছে। নূর রুদ্রের হাত ধরাতে রুদ্র ভূত দেখার মতো চমকে নূরের হাতের দিকে তাকালো। চলেন, আমি চুড়ি কিনব। এখান থেকে কেন? এই চুড়িগুলো খুব সুন্দর। নূর একবার চুড়ি আরেকবার মেয়েগুলোর দিকে তাকিয়ে রুদ্রের হাত ধরে হাঁটা শুরু করলো। ইরিন চুড়ি নিয়েছে 2 ডজন, নূরের জন্যে, নিজের জন্যে, কানের ঝুমকো নিয়েছেও 2 জোড়া, আরও অনেক কিছু নিয়েছে। নীল আরোকে বিরক্ত করেনি, ভদ্র ছেলের মতো দাঁড়িয়েছিল। পাশে থেকে ইরিনকে একটা মেয়ে বলে উঠল, আপু, তোমার বয়ফ্রেন্ডটা তো অনেক ভালো। তুমি ধমকানোর সাথে সাথে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমার বয়ফ্রেন্ডের সাথে একটু উচ্চসুরে কথা বললে ব্রেকআপ। ইরিনের বলতে ইচ্ছে করলো, আপু, এই বেয়াদব ছেলে আমার বয়ফ্রেন্ড না। কিন্তু কেন যেন আর বলতে ইচ্ছে হলো না। নীলের সামনে এসে বলল, আমার শেষ, আপনি কি কিছু কিনবেন? নীল মাথা নেড়ে বোঝালো, না, সে কিছু কিনবে না। ইরিন সামনে তাকিয়ে অবাক হয়ে বলে উঠল, ও আল্লাহ, ওই তো আমার ক্রাশ। কত খুঁজেছি কিউটের ডিব্বাটাকে। ওফ, এই মেলায় পাবো ভাবতেও পারিনি। ইরিনের কথা শুনে নীলের চোখ মুখ লাল হয়ে গেল। হাত মুষ্টিবদ্ধ করে ইরিন যেদিকে তাকিয়ে আছে নীলও তাকালো। নীল সামনে তাকিয়ে থমকে গেল। লাস্টে কিনা ইরিন রুদ্রের উপর ক্রাশ খেলো, নিজের ভাইয়ের উপর। ইরিন খুশিতে নীলের হাত ঝাপটে ধরে বলে উঠল, দেখ দোস্ত, ছেলেটা কত কিউট, হ্যান্ডসাম। ওফ, আমি তো দেখেই ফিদা। এমন একটা কিউট পুলা যদি আমার বয়ফ্রেন্ড হতো, না না, জামাই হতো, 1 সপ্তাহ রুম থেকেই বেরোতাম না। নীলের মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে। এই হরিণের মাথা ঠিক আছে, কাকে কি বলছে? মন তো চাইছে ঠাটি একটা থাপ্পড় বসাতে। নীল, হরিণ ঠিক আছো? ইরিন চমকে নীলের দিকে তাকালো। সে তো এই সুদর্শন যুবককে দেখে ভুলেই গিয়েছিল ওর সাথে নূর না নীল আছে। লজ্জায় মাথা নিচু করে আছে। ছি ছি ছি, নীল এখন ওকে ক্যারেক্টারলেস মেয়ে ভাববে। নূর ইরিনের সামনে এসে বলল, কিরে, তুই এভাবে নতুন বউদের মতো মাঝ মারায় দাঁড়িয়ে লজ্জায় লাল নীল হচ্ছিস কেন? নূরের কণ্ঠ শুনে মাথা তুলে নূরের দিকে তাকালো। সাথে ওই সুদর্শন যুবককে দেখেও ফিরে তাকালো না। এই যুবকের জন্য আজ ওর মাথা কাটা গেছে। ভুলেও আর এই যুবকের দিকে ও তাকাবে না। ওর কি দোষ? ও যাকে দেখে তার উপর ক্রাশ খায়। ওর জীবনে ওর দেখা এমন কোনো ছেলে নেই যে ও ক্রাশ খায়নি। শুধু বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারবে ওর সাথের এই নীল ছেলেটির উপর ও কোনোদিন ক্রাশ খায়নি। তবে হাজারবার মুগ্ধ হয়ে তাকিয়ে থেকেছে এই ছেলেটির দিকে। নীল কি কখনো বুঝতে পেরেছে তার দিকেও কোনো মেয়ে এতটা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে? নীল যথেষ্ট সুন্দর ছেলে, যে কোনো মেয়ে প্রথম দেখায় প্রেমে পড়তে বাধ্য। রিয়া বই সামনে বসে আছে আর খুঁটিয়ে খুঁটিয়ে মাহিনকে দেখছে। মাহিন রিয়াকে এক ধমক দিয়ে বলে উঠল, এ মেয়ে, পড়া বইয়ের দিকে, আমার দিকে না। আজ যদি পড়া না পারো আমার হাতে সত্যি মার খাবে। রিয়া, স্যার, আমি আপনার দিকে তাকাইনি তো। স্যার, আমি তো আপনার মাঝে একটা জিনিস খুঁজতেছিলাম। মাহিন, রিয়া, বেশি কথা না বলে পড়ায় মনোযোগ দাও। রিয়া, শুনতে চাইবেন না স্যার? পজ। কি খুঁজছি? মাহিন, আমার একদম শোনার ইচ্ছে নেই। রিয়া, কিন্তু আমার তো বলতে ইচ্ছে হচ্ছে। মাহিন বিরক্ত হয়ে রিয়ার দিকে তাকালো। রিয়া, স্যার, আপনার প্রেমিকার বিয়ে হয়ে গেল, তাও আপনি এত শান্ত আছেন কিভাবে? আপনার মুখে তো দেবদাসের কোনো কিছুই দেখছি না। আপনি তো এতক্ষণে প্রেমিকার সুখে দেবদাস হয়ে যাওয়ার কথা। মাহিন, ফালতু বকবক না করে চুপ করে থাকো। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলেদের প্রেমের সুখে দেবদাস হলে সংসার দেখবে কে? আর আমি কাল থেকে আর আসবো না, আমার চাকরি হয়েছে। রিয়া, স্যার, আপনার চাকরি হলো আর আপনি এইমাত্র বললেন? এটা কিন্তু একদম ঠিক করেননি, কষ্ট পেলাম স্যার। মিষ্টি কোথায়? মাহিন, খুব জলদি বিয়ে করছি, একসাথে না হয় বিয়ের মিষ্টিও খাওয়াবো। মাহিনের মুখে বিয়ের কথা শুনে হাসি হাসি মুখটা চুপসে গেল। চোখে জল চিকচিক করে উঠল। খুব যত্ন করে চোখের পানি আড়াল করে নিল রিয়া। না, আর কিছুতেই এই মানুষটার সামনে সে দুর্বল হবে না। অনেক বেহায়াপনা করেছে, আর করবে না। আজ থেকে 3 মাস আগে প্রপোজ করেছিল, তখনই মাহিনকে বলে দিয়েছে ও অন্য কাউকে খুব ভালোবাসে। তারপর অনেক কষ্টে জানতে পেরেছে মেয়েটির নাম আদিবা। কিন্তু সে কি জানতো সেই আদিবা ওর ভাবি হয়ে যাবে? স্যার তার মনের কথা তার প্রেয়সীকে বলার আগেই ছ্যাঁকা খেয়ে যাবে। রাতে মাথা ধরে আছে, তাই নূর গেল কফি বানাতে। কফি বানাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে, অনেকখানি জায়গা ফুসকা পড়ে গেছে। নূর এবার ভ্যা ভ্যা করে কান্না করে দিল। রুদ্র ড্রয়িং রুমে বসেছিল, নূরের কান্নার আওয়াজ শুনে তাড়াতাড়ি রান্নাঘরে উঁকি দিল। নূর হাত বারবার ঝাড়া দিচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে। নূর কান্না বন্ধ করে রুদ্রের দিকে তাকালো। রুদ্রকে দেখে মনে হচ্ছে হাতটা নূরের নয়, রুদ্রের পুড়েছে। নূর, কফি বানাতে এসেছিলাম, পাতিলে হাত লেগে পুড়ে গেছে বলে আবার কান্না শুরু করলো। আনিতা বেগম মেয়ের কান্নার আওয়াজ শুনে তাড়াতাড়ি এসে দেখেন মেয়ে হাত পুড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। রুদ্র নূরকে ড্রয়িং রুমে আসতে বলে নিজের রুমে গেল। একটু পর একটা মলম এনে যত্ন করে হাতে লাগিয়ে দিল। নূর হাতের ব্যথা ভুলে রুদ্রের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। ইতিমধ্যে বাসার সবাই এসে ঘিরে ধরল নূরকে। মাহি তো নূরকে জড়িয়ে ধরে আছে, একটা মাত্র আদরের ছোট বোন তার। হাত অনেকটাই পুড়ে ফুসকা পড়ে গেছে। রুহি মনে মনে খুশি হলেও মুখটা কালো করে দাঁড়িয়ে আছে। ইস নূর,
কষ্ট হচ্ছে? কারো গরম নিঃশ্বাস আলতো স্পর্শ অনুভব হতেই ঘুম ভেঙে যায় আবিরের। ঘুম ভাঙতেই চোখ খুলে দেখতে পায় আদিবা ওকে আষ্টেপিষ্টে জড়িয়ে আছে। আদিবার মুখটা আবিরের মুখের সামনে, তাই ওর গরম নিঃশ্বাস আবিরের মুখের উপর পড়ছে। আবির কিছু সময় আদিবার মুখের দিকে তাকিয়ে রইল। কাঁচের জানালা ভেদ করে চাঁদের আলো আদিবার মুখে এসে পড়ছে। এতে আদিবার মুখটা আরও আকর্ষণীয় হয়ে উঠছে। আবির খুব যত্ন করে আদিবাতে নিজের সাথে মিশিয়ে নিল, কপালে ভালোবাসার পরও সেঁকে দিল। নূর আজকে খুব সকালে ঘুম থেকে উঠে বসে আছে। আলসেমি ভেঙে ফ্রেশ হয়ে অজু করে এসে নামাজ পড়ে নিল। ব্যালকনির দিকে তাকিয়ে দেখে আধার কেটে আলো ফোটা শুরু করেছে। নূর মাথায় ঘুমটা দিয়ে রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল। ফুল গাছগুলোতে পানি দিয়ে পিছন ফিরে দেখে রুদ্র পকেটে এক হাত দিয়ে আছে, আরেক হাত দিয়ে মোবাইলে কি যেন করছে। নূর রুদ্রের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাইয়া, মনে হয় আগের থেকে দিন দিন আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছে। রুদ্র মোবাইল থেকে চোখ সরিয়ে নূরের দিকে তাকিয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কি দেখছ? নূর মাথা নাড়িয়ে বলল, কিছু না। রুদ্র, তাহলে এভাবে তাকিয়ে আছো কেন? নজর লাগবে তো। নূর রুদ্রের কথা শুনে লজ্জা পেলেও পর মুহূর্তে হেসে উঠল। তারপর রুদ্রের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, এত সকালে আপনি ছাদে? রুদ্র, কেন, সকালে কি ছাদে আসা নিষেধ? নূর, আমি কিন্তু তা বলিনি। আপনাকে তো সকালে উঠতে দেখিনি তাই বললাম। রুদ্র হেসে বলে উঠল, তুমি সকালে উঠলে তো দেখবে। আচ্ছা বলো তো, সকালে তোমার ফুল গাছগুলোতে পানি দেয় কে? নূর, আমি ঠিক বলতে পারি না, তবে হয়তো মাহি আপু দেয়। রুদ্র আর কিছুই বলল না। যে মেয়ে ইশারায় বোঝে না তাকে একদম খাইয়ে দেওয়ার একদম ইচ্ছে নেই। মোবাইলে কি করছেন? গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন? রুদ্র, তোমরা মেয়েরা না, মোবাইল হাতেই মানে এই যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি। কি আজব চিন্তা ভাবনা তোমাদের। হাতটা দেখি।